কয়েকদিন ধরে তোদের প্রচুর মেসেজ পাচ্ছি, দাদা অজৈব রসায়নটা নিয়ে কিছু একটা করো, অজৈব রসায়নের বিক্রিয়াগুলোকে আমরা লিখতে পারছি না, বুঝতে পারছি না, শিখতে পারছি না, শুধুই মুখস্থ করতে হচ্ছে, যেগুলো আবার পরে গিয়ে ভুলে যাচ্ছি। আমি তোকে একটা আশ্বাস দিতে চাই, এই একটা মাত্র ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নে। এই ভিডিওটার মধ্যে আমরা অজৈব রসায়নের সমস্ত পার্ট, সেটা অ্যামোনিয়া হোক, সেটা নাইট্রোজেন হোক, সেটা অ্যাসিডের পার্ট হোক, সেটা হাইড্রোজেন সালফাইড হোক, প্রত্যেকটা রিয়াকশন কভার করব এবং এমন করে তোকে শিখিয়ে দেব যাতে কোনো বিক্রিয়া তোকে মুখস্থ করতে না হয়, তুই সমস্ত বিক্রিয়া নিজে থেকে লিখতে পারবি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা অলরেডি দেখে নিয়েছিস মাধ্যমিক 2026 অ্যাডভেঞ্চার একাডেমি থেকে কি ভয়ঙ্কর রেজাল্ট হয়েছে, কতগুলো র্যাঙ্ক বেরিয়েছে, কতগুলো 100 উঠেছে, আর 99, 98, 97, 96, 95 আমি গুনতে পারিনি। আমি তোকে প্রমিস করেছি 26-এ যা রেজাল্ট হয়েছে, মাধ্যমিক 2027-এ আরো ভয়ঙ্কর রেজাল্ট হবে এবং তার প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে, তোরা দেখতে পাচ্ছিস। তোকে আমি শুধু এইটুকু বলবো, যা করাচ্ছি চোখ কান নাক বন্ধ করে করতে থাক, এর বাইরে কিছু ভাবতেও হবে না, কিছু বুঝতেও হবে না, কিছু শিখতেও হবে না, একদম পরীক্ষাতে ছেপে যাবে। অনেকে জিজ্ঞাসা করতে পারিস, দাদা অজৈব রসায়নের ওয়ান শট কেন দিচ্ছ না? দেখ, অজৈব রসায়নের 95-96% বিক্রিয়া, যদি তুই এই বিক্রিয়ার সব ওয়ান শটটা পুরোটা যদি করে নিস, তোর 95% চ্যাপ্টার ওখানেই রেডি। আর এর বাইরে দেখবি আমাদের চ্যানেলের মধ্যে অজৈব রসায়নের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করানো হচ্ছে, যেটা করে নিলে অজৈব রসায়ন গোটাটা রেডি। এটাই আমার স্ট্র্যাটেজি, এটাই ফলো কর, বাকি পরীক্ষাতে দেখবি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। এটা আমার চ্যালেঞ্জ। চল শুরু করা যাক। প্রথমেই রয়েছে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। এটা বারবার আসে, সবাই খুব ভালো করে শোন। অ্যামোনিয়াটাকে পরীক্ষাগারে প্রস্তুত করার জন্য যে যে পদার্থগুলো লাগে, তার মধ্যে একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা NH4Cl দিয়ে লিখি, এবং তার সাথে না যে কোনো একটা চুন নিয়ে নিতে হয়, সেটা পোড়া চুন হোক কিংবা সেটা কলি চুন হোক। আমরা ধর প্রথমে পোড়া চুনটাকে নিয়ে নিলাম, এবার বিক্রিয়াটাকে করব। আচ্ছা দাদা একটু দাঁড়াও, আমি বললাম কি, এই পদার্থটাকে যে তুমি বললে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে এই নামে কেন ডাকা হয়? মানে ক্লোরাইড কথাটা, অ্যামোনিয়াম কথাটা এলো কোথা থেকে? আমি বললাম তুই একটু এটাকে ভেঙে দেখ তাহলে। এটাকে বিভাজিত করলেই তুই পাবি NH4+ এবং তার সাথে পাবি Cl-। অ্যামোনিয়া থেকে এসেছে বলে এই পজিটিভ মূলকটার নাম হচ্ছে অ্যামোনিয়াম মূলক, এবং ক্লোরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ আছে বলে যে কোনো জিনিসের মাথার উপরে যখন নেগেটিভ চার্জ চলে আসে তখন একটা আইড কথা যুক্ত হয়ে যায়। অক্সিজেনের মাথার উপরে নেগেটিভ চার্জ অক্সাইড হয়ে গেল, ফ্লুরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ ফ্লুরাইড হয়ে গেল, একই রকম ভাবে ক্লোরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ তাহলে ক্লোরাইড হয়ে গেল। তাহলে কি বুঝতে পারলি? এই NH4+ টার নাম হচ্ছে অ্যামোনিয়াম, আর ক্লোরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ আছে বলে নাম হচ্ছে ক্লোরাইড, ওই জন্য পুরোটার নাম হয়ে গেল অ্যামোনিয়াম ক্লোরাইড। হলো? আর দাদা এইটার নাম কি হবে? আমি বললাম এটাকেও তুই ভাঙ। দেখ, ক্যালসিয়ামের যোজ্যতা 2, অক্সিজেনেরও যোজ্যতা 2, তাহলে ভাঙলে পাওয়া যাবে Ca2+ এবং তার সাথে পাওয়া যাবে O2-। দাদা এটা তো ক্যালসিয়াম। আমি বললাম হ্যাঁ। আর এই দেখো, অক্সিজেনের মাথার উপরে নেগেটিভ চার্জ আছে বলে অক্সাইড বলা হয়, এই জন্য পুরোটার নাম ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে আমরা পোড়া চুন নামে ডেকে থাকি। আমি বললাম একদম। এইভাবে তোমাকে শিখতে হবে প্রসেসগুলো। আচ্ছা দাদা, বিক্রিয়া করলে কি হবে? আমি বলছি শোন, এর যে নেগেটিভ পার্ট রয়েছে এই যে Cl-, তার সঙ্গে এর যে পজিটিভ পার্ট রয়েছে Ca2+, তার বিক্রিয়া হবে। মানে দাদা সোজা কথায় ক্যালসিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হবে, রাইট? আমি বললাম একদম। একজনের পজিটিভের সাথে একজনের নেগেটিভ। দাদা ক্যালসিয়ামের যোজ্যতা তো 2 হয়, হ্যাঁ। ক্লোরিনের যোজ্যতা তো 1 হয়, বলো হ্যাঁ। তাহলে যখন এদের মধ্যে যৌগ গঠন হবে তখন নিশ্চয়ই ক্রস হয়ে যাবে। ক্রস হয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। আমি বললাম একদম। এইবার এই যে NH4টা আছে, এটা জানিস তো দুটো পার্টে বিভাজিত হয়ে যায়। এটা যেখান থেকে এসছে মানে অ্যামোনিয়াটা তৈরি করে দেবে, এবং তার সাথে দেখতে পাচ্ছিস একটা হাইড্রোজেন অতিরিক্ত থেকে যাবে। এই যে অ্যামোনিয়াটা তৈরি হলো সেটা তো একটা গোটা পদার্থ, এটাকে তুই অ্যামোনিয়া হিসেবে লিখে দে। তার মানে তোর যেটা প্রস্তুত করার দরকার ছিল অ্যামোনিয়া, সেটা অলরেডি প্রস্তুত হয়ে গেছে। আর দাদা আর কি একটা পদার্থ তৈরি হবে নিশ্চয়ই, কারণ এখানে হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, জল ছাড়া আর কি হতে পারে বল? তাহলে আরেকটা যে পদার্থ তৈরি হবে সেটা হচ্ছে জল। এবং এইভাবে না মুখস্থ করেই আমি একটা বিক্রিয়াকে লিখে দিতে পারলাম। দাদা এবারে ব্যালেন্স, আরে ব্যালেন্সের জন্য তো আলাদা একটা ভিডিও করে রেখে দিয়েছি চ্যানেলে, যাই হোক দেখে নে। এখানটায় 2টো ক্লোরিন আছে, তাহলে স্বাভাবিক NH4Cl এর সামনে একটা 2 বসাতে হবে। যখনই 2 বসালাম, নাইট্রোজেন 2টো হয়ে গেল, সঙ্গে সঙ্গে NH3 সামনেও একটা 2 বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলাম, এবার চেক করে দেখ, হাইড্রোজেন আছে 4 2 8টা, হাইড্রোজেন 3 2 6টা, আর 2টো 8টা।
অক্সিজেন আছে একটা, অক্সিজেন আছে একটা, ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, নাইট্রোজেন দুটো, নাইট্রোজেন দুটো, হাইড্রোজেন আটটা, সব ঠিক আছে, গল্প শেষ হয়ে গেছে। দাদা তার মানে পোড়া চুনের মাধ্যমে অ্যামোনিয়া প্রস্তুত করা আমরা শিখে ফেলেছি। এইবার তুমি বলেছিলে আরেকটা চুন দিয়ে অ্যামোনিয়া প্রস্তুত করা যায়, সেটাকে নিশ্চয়ই কলিচুন বলে। তুমি আমাকে একটুখানি আগে শেখাও, আমি কলিচুন লিখবো কি করে, তারপরে শেখাও কলিচুনের মাধ্যমে কি করে তৈরি করতে হয়। আমি বললাম বেশ চল। কলিচুন প্রস্তুত করার জন্য প্রথমেই এই যে ক্যালসিয়াম অক্সাইড আছে, এই যে পোড়া চুন আছে, তার সঙ্গে তুই একটু জল মিশিয়ে দিবি। যখনই জল মেশাবি তুই দেখতে পাবি একটা বিশেষ ধরনের চুন তৈরি হবে। সেটাকে লিখবো কি করে? এই যে ক্যালসিয়াম আছে তো ক্যালসিয়াম লিখে দে। বল অক্সিজেন কতগুলো আছে? দাদা দুটো আছে। বল হাইড্রোজেন কতগুলো আছে? দাদা দুটো আছে। তাহলে ওইচ লিখে তার একটা হোল টোয়াইস করে দে। এটা নামই কলিচুন রে। এবং এটাকে লিখবো কি করে দাদা, এটাকে বলবো কি করে দাদা? আমি ক্যালসিয়াম আছে তো ক্যালসিয়াম বলবি। আর ওইচ মানে তো হাইড্রোক্সাইড, তাহলে পুরোটার নাম হয়ে গেল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, গল্প শেষ। এটাই লিখবি আর ব্র্যাকেটের মধ্যে লিখে দিবি কলিচুন। এবার যখন আমি অ্যামোনিয়া প্রস্তুত করব কলিচুনের মাধ্যমে, তখন কি একই পদার্থটা নেব? আমি বললাম একদমই তাই, তুই অ্যামোনিয়াম ক্লোরাইডই নিবি, NH4Cl নিবি, আর তার সাথে এই পোড়া চুনের জায়গায় লিখে দিবি কলিচুন, গল্প শেষ হয়ে গেল। তাহলে দাদা বিক্রিয়াটা প্রসিড করবে কি করে? যেভাবে করেছিল, এখানে ক্যালসিয়াম আছে, এখানে ক্লোরিন আছে, তাহলে তৈরি হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরাইড। যেমনি করে আগের বারে বলেছিলাম ক্যালসিয়ামের যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা 1, তাহলে এরকম ভাবে ক্রস হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেল। এবারে দাদা তুমি বলেছিলে NH4 টা দুটো পার্টে ডিভাইড হয়ে যাবে, একটা NH3 একটা হাইড্রোজেন, তাহলে NH3 টাই নিশ্চয়ই তৈরি হবে। বললাম একদমই তাই। দাদা এবারে কি কিছু পরিবর্তন হতে চলেছে? বললাম না। কি বলেছিলাম বল? অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, তাহলে জল তৈরি হবে। আবারও তো তুই একই জিনিস দেখতে পাচ্ছিস, এখানে অক্সিজেন হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন। আরে ভাই মোদ্দা কথায় অক্সিজেন আর হাইড্রোজেনই তো আছে, আর অক্সিজেন আর হাইড্রোজেন থাকলে জল ছাড়া আর কি হবে তুই আমাকে বল। এবার যা খেলার সব ব্যালেন্সে খেল, শেষ হয়ে গেল। ক্লোরিন দাদা দুটো আছে, তাহলে এখানে সামনে একটা 2 বসিয়ে দিলাম, শেষ। নাইট্রোজেন দুটো আছে, তাহলে এখানে সামনে একটা 2 বসিয়ে দিলাম, শেষ। দাদা হাইড্রোজেন কতগুলো হয়ে গেল দেখো। আমি বললাম এখানে হাইড্রোজেন 4টে, দুটো মানে 8টা হয়ে গেল, 4 × 2 8, আর এখানটা দুটো আছে, তার মানে মোট হয়ে গেল 10টা। আচ্ছা আচ্ছা, অক্সিজেন কতগুলো হয়ে গেল? দাদা অক্সিজেন এখানটায় রয়েছে না দুটো। আচ্ছা, অক্সিজেন এদিকে দুটো করার কি কোনো উপায় আছে? আচ্ছা এই সামনে 2 বসিয়ে দিলেই তো হয়ে যায়, অক্সিজেন দুটো হয়ে গেল। আর হাইড্রোজেন দেখো তো, হাইড্রোজেন এখানে দুটো আর এখানে 8টা, মোট 10টা হয়েছিল, মিললো। হাইড্রোজেন 6টা, 6টা আর এখানে 4টে, 10টা মিলে গেছে। ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, ফিনিশ। তার মানে পুরো অ্যামোনিয়া প্রস্তুতির যে দুখানা বিক্রিয়া হয়, আমরা সর্বোত্তম ভাবে চেষ্টা করলাম তোকে শিখিয়ে দেওয়ার। আমি আশা করবো তুই শিখে গেছিস, এবং এইভাবে যদি তুই প্রত্যেকটা বিক্রিয়া শিখতে পারিস, তাহলে অজৈব রসায়ন যে তোর মাথার মধ্যে ঢুকে যাবে, সেটা তুই আর মানে বুঝতে বাকি নেই তোর। প্রথমটা, দ্বিতীয়টা, দুটি গ্যাসের বিক্রিয়া একটা কঠিন পদার্থ তৈরি করো, এটা আরো খুব সুন্দর একটা জিনিস, এটা পরীক্ষাতে বারবার 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 করে দিয়েছে। দুটো গ্যাস কি কি? একটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস NH3, এবং তার সাথে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। দেখ যখন এটাকে অ্যাসিড রূপে ট্রিট করবি তখন তোকে বলতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু যখন গ্যাস রূপে লিখবি তখন লিখতে হবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। হলো, এই দুটোকে যখন তুই রিয়াকশন করাবি, তুইও জানিস আমিও জানি যে কিছুক্ষণের জন্য আমি এটাকে H+ আর Cl- হিসেবে ভেঙে নিতেই পারি। এই যে H+ রয়েছে সেটা যখন এসে অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হবে তখন তৈরি করবে NH4+, মানে অ্যামোনিয়াম। আর তার সঙ্গে দাদা আর আমার বুঝতে বাকি নেই, এটা তৈরি হবে যার নাম Cl- অর্থাৎ ক্লোরাইড। তার মানে অ্যামোনিয়াম আর ক্লোরাইড একসাথে যুক্ত হয়ে তৈরি করবে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। মানে আমি এখানে এবার ডিরেক্ট প্রোডাক্টটা লিখতে পারি NH4Cl। আমার এবার রিয়াকশন বুঝতে আর খুব একটা সমস্যা হচ্ছে না। আচ্ছা এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা তৈরি হলো, এটা কি একটা সলিড পদার্থ? আমি বললাম হ্যাঁ। কিন্তু দাদা এটা তো বইয়ের মধ্যে লেখা থাকে একটা সাদা ধোঁয়া, আর ধোঁয়া কি করে সলিড হতে পারে? আমি বলছি তুই একটু চিন্তা কর তো, তুই তো চারপাশে অক্সিজেন গ্যাস দেখতে পাচ্ছিস না, হাইড্রোজেন গ্যাস দেখতে পাচ্ছিস না, কার্বন ডাই অক্সাইড দেখতে পাচ্ছিস না, কিন্তু উনুন থেকে যে ধোঁয়াটা বেরোয়, কারখানার চিমনি থেকে যে ধোঁয়াটা বেরোয়, সেগুলো দেখতে পাস? হ্যাঁ। কেন দেখতে পাস? কারণ সেই ধোঁয়াটার মধ্যে ছোট 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 সলিড পার্টিকেলস থাকে। আমরা ব্যাচের মধ্যে এটাই বলেছিলাম, ধোঁয়াটার ছবিও দেখিয়েছিলাম, সাদা ধোঁয়া যেমনি উনুন থেকে ধোঁয়াটা ওড়ে ওই ধরনেরই ধোঁয়া দেখতে পাচ্ছিস। কেন? কারণ ওর মধ্যে সলিড পার্টিকেলস রয়েছে। সেই সলিড পার্টিকেলস গুলো কার? অ্যামোনিয়াম ক্লোরাইডের। এই জন্যই বলে দুটি গ্যাসের বিক্রিয়া একটা সলিড পদার্থ তৈরি হওয়ার এক্সাম্পল এইটা। একদম সলিড প্রশ্ন এবং সলিড ভাবে পরীক্ষাতে আসে। পরের প্রশ্নটা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, এটাকে আরেকভাবে দেয়, আমি পুরোটা করিয়ে নি তারপরে বলছি। বিজারণ ধর্মের জন্য প্রথমেই তোর যাকে প্রয়োজন সে হচ্ছে কিউপ্রিক অক্সাইড।
বলা হয় কালো রঙের, এর বর্ণটা আসলে কালো হয়, কালো উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর থেকে অ্যামোনিয়া গ্যাসকে চালনা করে দিতে হয়। যখনই চালনা করব একটা বিশেষ ধরনের বিক্রিয়া দেখব। আচ্ছা দাদা, বিজারণ ধর্মটা মানে মানে অ্যামোনিয়া এখানে কাউকে বিজারিত করবে। কে করবে? অ্যামোনিয়া করবে, ওই জন্যই অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। আচ্ছা দাদা, আমি জানি অ্যামোনিয়া যদি কাউকে বিজারিত করে তাহলে সেখানে তো অ্যামোনিয়া বাদ দিয়ে আর এটাই রয়েছে, তার মানে অ্যামোনিয়া কাকে বিজারিত করবে? হলো স্বাভাবিক, অ্যামোনিয়া একে বিজারিত করবে। আর বিজারিত করবে মানে এই রিঅ্যাকশনটার ফলে প্রথমে কি উৎপন্ন হবে? আমি বললাম অক্সিজেন যদি কোনো জায়গা থেকে বাদ চলে যায়, আমি যদি কোনো জায়গা থেকে অক্সিজেন সরিয়ে দিতে পারি, তাহলে সেটাই তো বিজারণ। অ্যামোনিয়া যে একে বিজারিত করবে তার ফলে এখানে কি তৈরি হবে জানিস? কপার তৈরি হবে। এতেই তো বোঝা গেল যে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেনটা বাদ চলে গেল, মানে কিউপ্রিক অক্সাইডের বিজারণ ঘটলো, আর সেই বিজারণটা করালো কে? অ্যামোনিয়া আবার কে? এবং এই অক্সিজেনটা সরে গিয়ে, অক্সিজেন সরে যাওয়া মানেই তো বিজারণ, বিজারিত হয়ে কি তৈরি করলো? কপার তৈরি করলো। দাদা এর নামটা কি বলেছিলে গো? নামটা বলেছিলাম কিউপ্রিক অক্সাইড। কেন কিউপ্রিক অক্সাইড? আমি বললাম এটাকে একটু ভেঙে দেখ, ভাঙলে কি পাবি বল? Cu2+ পাবি এবং তার সাথে O2- পাবি। কপারে দুটো যোজ্যতা হয়, Cu+ হলে সেটাকে কিউব প্লাস বলে, Cu2+ হলে সেটাকে কিউপ্রিক বলে। তাহলে কিউপ্রিক আছে আর তার সাথে অক্সাইড আছে, এই জন্য কিউপ্রিক অক্সাইড হলো। দাদা কিউপ্রিক অক্সাইড থেকে কপার হলো বুঝলাম, এর বিজারণ ঘটলো বুঝলাম। আমি তো শুনেছি জারণ বিজারণ একসাথে ঘটে, তার মানে যদি অ্যামোনিয়া এর বিজারণ ঘটিয়ে থাকে তাহলে এবার অ্যামোনিয়া তো নিজে জারিত হবে। বললাম একদম। আর জারিত হলে কি করে বোঝাবো? আমি বললাম আচ্ছা তুই আমাকে নিশ্চয়ই একটা জিনিস তুই মনে করতে পারছিস যে কোনো জায়গা থেকে যদি হাইড্রোজেন সরে যায়, কোনো জায়গা থেকে যদি হাইড্রোজেন অপসারণ করা হয় তাহলে সেই জিনিসটা জারণ ঘটে, নিশ্চয়ই মনে পড়ছে। যেমনি করে অক্সিজেন অপসারণ করে দিলে বিজারণ ঘটে, সেমনি হাইড্রোজেন অপসারণ করে দিলে জারণ ঘটে। আর যে বিজারিত করিয়েছে তার তো নিজের জারণই ঘটবে, তার মানে সেখান থেকে হাইড্রোজেন বাদ যাবে। বাদ গেলে কি পড়ে থাকে দাদা? শুধু নাইট্রোজেন পড়ে থাকে। নাইট্রোজেনকে কি রূপে লেখা হয়? N2 রূপে লেখা হয়, গল্প শেষ। এবার আরে এই হাইড্রোজেনটা বাদ গেছে, এখান থেকে অক্সিজেনটা বাদ গেছে, এও বাদ গেছে, এও বাদ গেছে, দুজনে এবার একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে কি তৈরি করবে বল? জল তৈরি করবে। ফিনিশ। শিখতে হবে এরকম ভাবে, এটাই পদ্ধতি। এবার এই কপারের কালার কেমনি তুইও জানিস, এই কালার চেঞ্জটার মাধ্যমে বিক্রিয়াটা বোঝা যায়। নাইট্রোজেন দাদা দুটো আছে, তাহলে সামনে আমি এরকম ভাবে 2-1 বসিয়ে দিতেই পারি। বললাম একদম দিতেই পারো। আচ্ছা দাদা হাইড্রোজেন দেখো 6 হয়ে গেছে, তাহলে আমি এর সামনে একটা 3 বসিয়ে দিতেই পারি। দিতেই পারো। দাদা অক্সিজেন দেখো 3 হয়ে গেছে, তাহলে আমি এর সামনে একটা 3 বসিয়ে দিতেই পারি। দিতেই পারো। কপার দেখো 3 হয়ে গেছে, তাহলে 3 বসিয়ে দিতেই পারি। দিতেই পারো। শেষ, খতম। এবং এই বিক্রিয়াটার প্রশ্ন এইভাবেও আসতে পারে, প্রমাণ করো অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে। ফিনিশ। আচ্ছা অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ কিভাবে লিখবো? অনুঘটকীয় জারণ মানে কি? জারণ মানে নিশ্চয়ই অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তাহলে অ্যামোনিয়ার সাথে কার বিক্রিয়া হলো বলো? অক্সিজেনের বিক্রিয়া হলো। এবার দাদা এই বিক্রিয়াটা শুধুমাত্র নরমালি হবে না, সেটা এই লেখাটা থেকে আমি বুঝতে পেরেছি। এই যে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ আছে সেটা অ্যাকচুয়ালি অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির প্রথম ধাপ। এখানে যে অনুঘটকটা ইউজ করা হয় সেটা হচ্ছে 10% রোডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তারজালি, এরকম ভাবে লেখা হয় প্ল্যাটিনাম রোডিয়াম অনুঘটক। অনেক বইতে লেখে 5 থেকে 7 ATM প্রেসার, অনেক বইতে লেখে 7 থেকে 8 ATM প্রেসার। সাঁতরা পাবলিকেশনের বইয়ের মধ্যে দেখবি অ্যামোনিয়ার ধর্মগুলোর জায়গার মধ্যে 5 থেকে 7 লেখা, আবার নাইট্রিক অ্যাসিড উৎপাদনের প্রথম স্টেপটাতে 7 থেকে 8 লেখা। আমি সবসময় বলি মনে রাখার একটা সোজা টেকনিক মনে রাখতে, 7 থেকে 8 লিখতে আর এখানে 700 থেকে 800 লিখতে। সব বইয়ের মধ্যেই একই রকম টেম্পারেচার কাছাকাছি লেখা থাকে, এগুলো তাই কোনো ম্যাটার করে না। সেই জন্য মনে রাখার সহজ টেকনিক 7 থেকে 8 ATM প্রেসার, 00 লিখে দাও, 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ফিনিশ। অনুঘটক 10% রোডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তারজালি। এবার দাদা কি হবে? আমি বললাম তুই আমাকে বল এখানে অ্যামোনিয়ার কি ঘটবে? জারণ ঘটবে। যদি জারণ ঘটে, জারণ ফলে কি হয়? অক্সিজেনের সাথে যুক্ত হয়। নাইট্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যেটা তৈরি করবে তার নাম হচ্ছে নো, যেটা তুই বারবার শুনিস তাও মানিস না। নাইট্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করলো? নো তৈরি করলো। নো মানে কি দাদা? নো মানে নাইট্রিক অক্সাইড। আচ্ছা দাদা নাইট্রিক অক্সাইড বাদে আর কি তৈরি হবে? আমি বললাম হাইড্রোজেন আছে, তার সাথেও অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি করবে। খুব পরিষ্কার কথা।
দাদা অনুঘটক যেহেতু আছে সেই কারণে তুমি বোথ সাইডেড অ্যারো দিয়েছো। আমি বললাম তুই আপাতত এইটুকু খেয়াল রাখ, যখন 11 এর কেমিস্ট্রি শেখাবো তখন অ্যাকচুয়ালি বলবো যে উভমুখী রিয়াকশনস গুলো মানেটা কি। যাই হোক, এর ব্যালেন্সটা কি হবে? আমি বললাম দেখবি ব্যালেন্সের ক্লাসের মধ্যেও তোকে আমি এটা বলেছিলাম যে এর ব্যালেন্সটা একটু খেয়াল রাখিস, না তো পরীক্ষার হলে প্রচুর টাইম নষ্ট হবে। মিলে যাবে কিন্তু প্রচুর টাইম নষ্ট হবে। 4 5 4 6, 4 5 4 6, শুধু কোথায় কোনটা লিখছিস একটু খেয়াল রাখবি, ব্যাস ব্যালেন্স মিলে গেল, পরীক্ষা শেষ। এটা হচ্ছে তোমার প্রথম ধাপে উৎপন্ন যৌগ, এটাই হচ্ছে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণের ফলে উৎপন্ন যৌগ। পরীক্ষাতে শর্ট কোশ্চেনও দিতে পারে। এই যে বিক্রিয়াগুলো রয়েছে এগুলো দেখবি, লেখা খুব সহজ, আমি তোকে একটা লেখা শেখাবো, কিন্তু লেখার থেকেও বড় কথা এই যে অদক্ষেপগুলোর বর্ণ কিন্তু পরীক্ষাতে দিয়ে থাকে, ঠিক আছে? এবং এই অদক্ষেপগুলো অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্য কি অদ্রাব্য সেইগুলো পরীক্ষাতে জিজ্ঞাসা করে। আমি তোকে যদি এর একটা বিক্রিয়া একটুখানি, এগুলো অদক্ষেপণ ধর্ম, যদি একটুখানি শিখিয়ে দিই, যেমন ধর এইটা পরীক্ষাতে বারবার করে আসে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া, কিভাবে বিক্রিয়াটা হয়েছে দেখ। ধর অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমি লিখেছি, তার সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। দাদা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়ার সাথে জল। তুই কিছুক্ষণের জন্য ভেবে নে, আমি জলটাকে ভেঙে নিয়েছি H+ আর OH- রূপে। H+টা গিয়ে অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হলো, তাহলে তৈরি করলো NH4+, এবং তার সাথে রয়েছে কি বল, OH-, তাহলে NH4+ আর OH- একসাথে জুড়ে কি তৈরি করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়ার জলীয় দ্রবণের একমাত্র উপাদান। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটায় যেহেতু OH- আয়ন থাকে, সেই জন্যই বলা হয় অ্যামোনিয়ার জলীয় দ্রবণটা ক্ষারধর্মী হয়েছে। আরে যদি তুই এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা দিস, NH4OH দিস, তাহলে কিভাবে রিয়াকশন হবে দেখ। আমি তোকে শিখিয়েছি এর পজিটিভ পার্টের সঙ্গে নেগেটিভ পার্টের রিয়াকশন হয়। এর পজিটিভ পার্টের মধ্যে কে রয়েছে, NH4+ রয়েছে, যার যোজ্যতা কত, মাথার উপরে যত চার্জ সেটাই তার যোজ্যতা। এখানে রয়েছে ক্লোরাইড মানে Cl-, তাহলে ওরও যোজ্যতা 1। তাহলে এই দুজনে যদি ক্রস হয় তাহলে একদম সহজ ব্যাপার, অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে তৈরি হবে। বললাম আচ্ছা, একদম পরিষ্কার। আর এখানে আছে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত, 3। আর এখানটায় রয়েছে OH- মানে হাইড্রোক্সাইড, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল তাহলে OH-, তাহলে 1। যদি ক্রস হয়ে যায় তাহলে কি তৈরি হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, AlOH এর হোল থ্রাইস হয়ে গেল। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কালার জিজ্ঞাসা করে, সাদা জেলির মতো একটা পদার্থ হয়, এবং এইভাবেই যে তোকে লিখতে হবে। তারপরে ব্যালেন্স করা তো খুব সোজা ভাই, এখানে OH এর নিচে 3 আছে, ওই জন্য সামনে 3 বসা, বাকি তো সব পরপর মিলে যেতেই থাকবে। ঠিক আছে, একদম পরিষ্কার আশা করব। এই অদক্ষেপের রিয়াকশন প্রত্যেকটা সেম, পজিটিভ পার্টের সঙ্গে নেগেটিভ পার্ট, পজিটিভ পার্টের সঙ্গে নেগেটিভ পার্ট। এখানে যেহেতু সালফেটের যোজ্যতাটা 2 হয়, ওই জন্য অ্যামোনিয়ামের তলার মধ্যে 2 বসলো, বাকি দেখবি সব একদম সেম একদম সেম একদম সেম। তাহলে এই জায়গাটা একটুখানি জাস্ট অদক্ষেপের কালার গুলোকে মনে রাখিস, বিক্রিয়া লেখার টেকনিক আমি তোকে শিখিয়ে দিলাম। অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি মানে হেবার পদ্ধতি, আর হেবার পদ্ধতি আর ইউরিয়ার শিল্প প্রস্তুতি অল্টারনেট করে করে পরীক্ষাতে দেয়। আমি বলবো দুটোই প্রস্তুত করে দাও, একদম দুটোই একদম পাক্কা মাথার মধ্যে ঢুকিয়ে রাখিস, যেটাই দেবে সঙ্গে সঙ্গে লিখে দেবো। অ্যামোনিয়া শিল্প প্রস্তুতির জন্য কি কি লাগে, নাইট্রোজেন আর হাইড্রোজেন লাগে। যাই হোক, আমি একটা কথা এখানটা একটু অ্যাড করি, এই যে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতির মধ্যে এই যে দুটো পদার্থ নেওয়া হয়েছিল, অ্যামোনিয়াম ক্লোরাইড আর কোরাচুন বা কলিচুন, এগুলোকে 1:3 ওজন অনুপাতে নিতে হতো। এই কথাটা শুধুমাত্র লিখে দিস প্রথমে, 1:3 ওজন অনুপাতে। এবার এই জায়গাটা যখন করছিস একটু মন দিয়ে দেখ, কি কি লাগে, অ্যামোনিয়ার মধ্যে কি কি আছে বল, নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে, তাহলে পরিষ্কার কথা নাইট্রোজেন লিখলাম আর হাইড্রোজেন লিখলাম। যেহেতু অনুঘটক লাগে সেই কারণে আমি এখানে ডবল সাইডেড অ্যারো দিলাম, বোথ সাইডেড অ্যারো দিলাম। দাদা কি অনুঘটক লাগে সবাই জানিস, বারবার করে করাই, প্রত্যেক সপ্তাহে প্রচুর ভিডিও দিচ্ছি, প্রচুর জিনিসপত্র করাচ্ছি, ব্যাচে তো প্রায় শেষ করে দিয়েছি, আর 2-3টে চ্যাপ্টার হয়তো বাকি, 2টো চ্যাপ্টার মনে হয় বাকি, তাহলে বই শেষ হয়ে যাবে। ইউটিউবে একদম জোর কদমে প্র্যাকটিস করাচ্ছে কিন্তু তোদেরকে, যা করিয়ে দিচ্ছি তুই এইটুকু অন্তত বুঝতে পারছিস, মাধ্যমিক ভৌত বিজ্ঞান এখন অ্যাডভেঞ্চার একাডেমির মানে একদম হাতের মুঠোয় তোকে এনে দেবে। এর বাইরে আমি আর কিছু বলবো না। ছেলেমেয়েরা নিচে কমেন্ট করে মাধ্যমিক ভৌত বিজ্ঞান মানেই অ্যাডভেঞ্চার একাডেমি, আমি কিছু বলি না, নিজের মতো করে কেউ বলতেই পারে, তার মনে হয়েছে সে বলেছে। কেউ নিচে সেদিনে বলছিল যে ভৌত বিজ্ঞান বাদে আর কিছু পড়তে ইচ্ছা করছে না। পড়তে তো সবই হবে ভাই, 7টা সাবজেক্টই পড়তে হবে, তাহলেই তো নাম্বার উঠবে, কিন্তু ভৌত বিজ্ঞানে যে তোকে নাম্বার আমি তুলিয়ে দেব, ভৌত বিজ্ঞান যে তোকে আমি গুলে খাইয়ে দিচ্ছি, এটা তুই অস্বীকার করতে পারবি না। যে আমাদের চ্যানেলের মধ্যে রেগুলার দেখছে সে অন্তত এইটুকু বুঝতে পারছে, সে আমার ব্যাচের মধ্যে পড়ুক কি না পড়ুক, তাকে আমি অনেক হেল্প করছি, প্রচুর প্র্যাকটিস করাচ্ছি। দেখ, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন কি দিতে হচ্ছে, K2O ও অ্যালুমিনা মানে Al2O3 মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটক।
মানে অনুঘটকটা অ্যাকচুয়ালি আয়রন চূর্ণ অনুঘটক, কিন্তু তার সাথে K2O আর অ্যালুমিনাটাকে মেশাতে হয়, ঠিক আছে। এবং তার সাথে মলিবডেনাম প্রভাবক ইউজ করতে হয়। এই পুরো রিয়াকশনটা 200 ডিগ্রি সেন্টিগ্রেড 200 ATM প্রেসারে করতে হয় এবং তার সাথে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হয়। এই পুরো কন্ডিশনটাকে তোমাকে মনে রাখতে হবে। প্রথমত K2O আর অ্যালুমিনাম মিশ্রিত আয়রন চূর্ণ, তাহলে অনুঘটকটার পাওয়ার বেড়ে গেল। মলিবডেনাম প্রভাবক অনুঘটকটাকে কাজ করতে বেশি করে প্রভাবিত করছে। 200 ATM প্রেসার, 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এইগুলো এক একটা বইতে এক এক রকম লেখা থাকতে পারে, তোকে যেটা বেশিরভাগ বই স্বীকার করছে আমি সেটা তোকে লিখি। এইবার দাদা নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করবে? তাহলে অ্যামোনিয়া ছাড়া আর কি তৈরি করবে ভাই? মনে রাখ, এই বিক্রিয়াটাতে না তাপ উৎপাদিত হয়। এই বিক্রিয়াটা তাপ উৎপাদী যে কোনো বিক্রিয়াতে আমরা কেমিস্ট্রিতে একটা নেগেটিভ সাইন লাগাই সামনে। তাহলে এই দিকে যখন যাচ্ছে বিক্রিয়াটার মধ্যে তাপ উৎপন্ন হচ্ছে, আমি এই দিকে নেগেটিভে না লিখে এই দিকে লিখছি পজিটিভে। 22.4 কিলো ক্যালোরি তাপ শক্তি। গল্প শেষ। ফিনিশ ফিনিশ ফিনিশ। এবার দাদা ব্যালেন্স করে দাও। ভেরি গুড। দেখ তো নাইট্রোজেনের সামনে 2 বসা, তাহলে 3 2 6টা হয়ে গেল, এখানে 3 বসা। ফিনিশ। খতম খতম খতম। আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। নেক্সট, ইউরিয়ার শিল্প প্রস্তুতি। খুব সুন্দর একটা টেকনিক শেখাবো, অনেক ছেলে মেয়ে এটাকে মনে রাখতে পারে না। অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাই অক্সাইড মেশা। ইউরিয়া তৈরি করার নিয়মই হচ্ছে এখানে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন করতে হয়। এই পুরো রিয়াকশনটা 2টো স্টেপে সম্পন্ন হয়। প্রথম স্টেপটা উভমুখী স্টেপ, এবং এখানে 2 আয়তন অ্যামোনিয়ার সঙ্গে 1 আয়তন কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করতে হয়। শুধু এইটুকুই তোকে মনে রাখতে হবে যে এদের আয়তনের অনুপাত হচ্ছে 2:1। 2 আয়তন অ্যামোনিয়ার সঙ্গে, মানে 2টো অ্যামোনিয়া নিতে হবে, 1 আয়তন কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন হবে। এবার লেখার পদ্ধতিটা শিখে নে। 2টো অ্যামোনিয়া আছে তো, এই একটা অ্যামোনিয়া, এই আরেকটা অ্যামোনিয়া। তুই প্রথম অ্যামোনিয়াটা থেকে একটা হাইড্রোজেন কমালে তো দাদা NH2 হয়ে যাবে। বললো হ্যাঁ। এবারে তুই কার্বন ডাই অক্সাইডটাকে লিখে দে। কার্বন ডাই অক্সাইড মানে CO2, আমি লিখলাম COO, আরে মানেই তো CO2। এবার যে একটা হাইড্রোজেন এখানে কমিয়ে এটাকে NH2 লিখেছিলি, সেই একটা হাইড্রোজেনটা একে দিয়ে দে, তাহলে NH3 ছিল, কি হয়ে গেল বল? NH4 হয়ে গেল। এই যে পুরো পদার্থটা তৈরি হলো, এই পুরো পদার্থটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, এবং এটাই হচ্ছে ইউরিয়া প্রস্তুতির অন্তর্বর্তী পদার্থ। এই যে অ্যামোনিয়াম কার্বামেটটা তৈরি হলো NH2COONH4, এইটাই পরের স্টেপে বিয়োজিত হয়েছে। বিয়োজিত হয়ে কি তৈরি করে? এই দেখ, এখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে যায়, এখান থেকে 2টো হাইড্রোজেন বেরিয়ে যায়। তাহলে দাদা 2টো হাইড্রোজেন আর একটা অক্সিজেন মানে জল বেরিয়ে যাচ্ছে না? বললাম হ্যাঁ। আর কি পড়ে থাকছে? দেখো NH2 পড়ে আছে, তাহলে NH2 লিখলাম। COO থেকে একটা ও বেরিয়ে গেছে, তার মানে CO পড়ে রয়েছে। বললো হ্যাঁ। NH4 থেকে 2টো হাইড্রোজেন বেরিয়ে গেছে, তার মানে NH2 পড়ে রয়েছে। বললাম হ্যাঁ। আর এর সঙ্গে দেখো 2টো হাইড্রোজেন একটা অক্সিজেন মিশে জল তৈরি করেছে। ভেরি গুড ভাই। এই যে পদার্থটা তৈরি হয়েছে এর নামই ইউরিয়া। এবং এই যে পুরো রিয়াকশনটা ছিল সেটা স্বাভাবিকভাবে যদি তুই করতে চাস, তাহলে 150 বায়ুমণ্ডলীয় চাপ লাগে, 150 ATM প্রেসার, এবং 200 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে। ব্যাস, খতম। এই ছিল রিয়াকশন। তোদেরকে দেখবি অ্যামোনিয়ার যখন রাসায়নিক ধর্ম পড়তে যাবি, কপার সালফেটের দ্রবণের সাথে আছে একটা, ওখানে রিয়াকশন কিছু নেই। প্রথমে সাদা অদক্ষেপ, তারপরে একটা গাঢ় নীল দ্রবণ। গাঢ় নীল দ্রবণটা কিসের জন্য আসে সেই পদার্থটার নাম নিচে কমেন্ট কর, ওইটাই জাস্ট লিখতে হয়। এইটা একটা আছে নেসলার বিকারকের সাথে অ্যামোনিয়ার রিয়াকশন, যদিও সেই বিক্রিয়াটা এখন 10 এর বইয়ের মধ্যে কেউ লেখে না, কারণ বিক্রিয়াটা খুব কঠিন, 12 এর বইয়ের মধ্যে থাকে। তোরা যারা শিখতে চেয়েছিস বিক্রিয়াটা বা জানতে চেয়েছিস, আমি তাদের জন্য লিখে দিয়েছি। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া, অ্যামোনিয়ার শনাক্তকরণ বিক্রিয়া। এই যে পদার্থটা তৈরি হয়েছে, এটা নামটাও বরং তোদেরকে লিখে দিই, এর নাম মিলনস বেস। মিলনস বেসের অ্যাকচুয়ালি এটা আয়োডাইড কম্পাউন্ড। এই মিলন বেসের যে আয়োডাইড কম্পাউন্ডটা রয়েছে, এটা বর্ণটা ওই তামাটে বাদামি কালারের হয়, বুঝতে পারলি? এটা দেখেই অ্যামোনিয়াটাকে শনাক্ত করা হয়ে থাকে। ব্যাস, এই ছিল। চলো নেক্সট নাইট্রোজেন পার্টটা শুরু করা যাক। আমরা অ্যামোনিয়ার পরেই নাইট্রোজেনটা রেখেছি, তারপরে অ্যাসিডের শিল্প প্রস্তুতি, আর লাস্টে হাইড্রোজেন সালফাইডটা করিয়ে শেষ করে দেবো। নাইট্রোজেনের প্রথমেই রয়েছে পরীক্ষাগার প্রস্তুতি। তোদের মধ্যে যারা কিছুদিন আগে আমাদের অজৈব রসায়নের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের প্রথম ভিডিওটা দেখেছিস, তারা অলরেডি নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি লিখতে শিখে গেছিস। চল আজকে আরেকবার হয়ে যাক। নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতির জন্য 2টো পদার্থ লাগে। প্রথমটার নাম হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা NH4Cl দিয়ে লিখি, আর দ্বিতীয়টার নাম হচ্ছে সোডিয়াম নাইট্রাইট, NaNO2। এখন দাদা এইটাকে ভাঙলে কি পাওয়া যায়? বললাম এটাকে ভাঙা তোকে আমি আগেও শিখিয়েছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। ভাঙলে প্রথমেই পাবি NH4+, যেটাকে আমরা অ্যামোনিয়াম মূলক বলি,
আর পাবি Cl মাইনাস, ক্লোরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ, এই জন্য এটাকে বলা হয় ক্লোরাইড, পুরোটার নাম হয়ে গেল অ্যামোনিয়াম ক্লোরাইড, একদম পরিষ্কার। আর দাদা এইটাকে ভাঙলে প্রথমেই পাবি সোডিয়ামের একটা ক্যাটায়ন Na+, এবং তার সাথে পাবি NO2 মাইনাস, এই NO2 মাইনাসটাকে বলা হয় নাইট্রাইট, এই জন্য পুরোটার নাম সোডিয়াম নাইট্রাইট। দাদা যদি এখানে NO3 মাইনাস থাকতো, NO3 মাইনাসের নাম হচ্ছে নাইট্রেট, তখন পুরোটার নাম হয়ে যেত সোডিয়াম নাইট্রেট। যেহেতু এখানে NO2 মাইনাস রয়েছে, এই জন্য নামটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। আশা করব একদম পরিষ্কার। এবার খেয়াল রাখতে হবে যে এই দুটোকে সমান আণবিক ওজন অনুপাতে নিতে হয় একদম, এবং খুব সতর্কভাবে হিট করতে হয়। তোদেরকে আমি আগের দিনও শিখিয়েছিলাম, নাইট্রোজেনের কম্পাউন্ড নিচ্ছ মানে খুব সাবধানে হিট করবে। যখনই হিট করবো দাদা রিয়াকশনটা কিভাবে হবে আমি কি মুখস্থ করবো? আমি বললাম একদম নয়, এর পজিটিভ পার্টের সঙ্গে এর নেগেটিভ পার্টের রিয়াকশন হবে। তাহলে অ্যামোনিয়ামের সঙ্গে নাইট্রাইটের বিক্রিয়া হবে, বললাম একদম। তাহলে কি তৈরি হবে দাদা? NH4 NO2, দেখ এবার তুই নিজে নিজে নাম বলতে পারবি, অ্যামোনিয়াম নাইট্রাইট, একদম পরিষ্কার আছে, প্রত্যেকের কাছে পরিষ্কার আছে। আর দাদা এই Na+ এর সঙ্গে Cl- রিয়াক্ট করবে এবং যুক্ত হয়ে তৈরি করবে NaCl, আমি বললাম একদম। দাদা কিন্তু এখানে তো নাইট্রোজেন তৈরি হলো না, তার মানে কি আরেকটা স্টেপ লাগবে? বললাম একদম ঠিক বলেছিস ভাই। এবার এই সেকেন্ড স্টেপে কি হবে দেখ, যে পদার্থটা তৈরি হলো না অ্যামোনিয়াম নাইট্রাইট, এইটাই বিয়োজিত হবে। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখবি, এইটা বিয়োজিত হওয়ার জন্য এখানে আলাদা করে কোনো হিটের প্রয়োজন পড়ে না। এই যে মিডিয়ামটাকে তুই হিট করেছিস, সেই হিট করার ফলেই তো অ্যামোনিয়াম নাইট্রাইটটা অন্তর্বর্তী পদার্থ রূপে তৈরি হয়েছে, মানে এই দুটোর রিয়াকশনের ফলেই তো এটা বিক্রিয়া মিডিয়ামের মধ্যে তৈরি হয়েছে। আর ওই মিডিয়ামটা তো অলরেডি গরম, যেটুকু হিট মিডিয়ামের মধ্যে রয়েছে সেই হিটেই এই অ্যামোনিয়াম নাইট্রাইটটা বিয়োজিত হয়ে যাবে। বিয়োজিত হয়ে কি তৈরি করবে দাদা? এই যে নাইট্রোজেন আর এই যে নাইট্রোজেন দুটো একসাথে যুক্ত হয়ে N2 তৈরি করবে, বললাম একদম। আর দাদা চারটে হাইড্রোজেন দুটো অক্সিজেন একসাথে যুক্ত হয়ে তৈরি করবে 2 অণু জল, আর কিছু নয়। কেন রে? কারণ দেখো দাদা দুটো চারটে হাইড্রোজেন, আর এই দেখো দুটো অক্সিজেন, তার মানে চারটে হাইড্রোজেন দুটো অক্সিজেন আছে মানে 2 অণু জল তৈরি হবে। এই হয়ে গেল নাইট্রোজেনের প্রিপারেশন। এটাই পরীক্ষাগার প্রস্তুতি। অনেক সময় তোকে জিজ্ঞাসা করতে পারে যে অ্যামোনিয়াম নাইট্রাইট তো মার্কেটে কিনতে পাওয়া যায়, তাহলে এটাকে আমি কিনে এনে হিট করে দেবো? আরে ভাই কিনে এনে হিট করলে ওটা তো জীবনের শেষ পরীক্ষা হয়ে যাবে, কারণ এটাকে সরাসরি হিট যদি করে দেয় না কেউ তাহলে ধামাকা হয়ে যাবে। এই জন্যই এটা মাঝখানে তৈরি হয়, তারপরে ওই হিটেই ওটা বিয়োজিত হয়। ঠিক আছে, এই ছিল ব্যাপার। তোরা প্রত্যেকে বুঝতে পারছিস এবার যে কিভাবে বিক্রিয়া লিখতে হয়, কিভাবে শিখতে হয়। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম। খেয়াল রাখ, রাসায়নিক ধর্মগুলো থেকে পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে, সেটা ছোট প্রশ্ন হোক সেটা বড় প্রশ্ন হোক। প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। আগের দিনের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটার মধ্যে তোরা দেখেছিলি এমনি একটা প্রশ্ন আমি দিয়েছিলাম যে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কখন হচ্ছে এবং তার প্রোডাক্ট কি হচ্ছে। খেয়াল রাখবে প্রত্যেকে, এখানে একটা ডাবল সাইডেড অ্যারো দেবে, এই বোথ সাইডেড অ্যারো কখন কিভাবে ইউজ করতে হয় সেগুলো সব কি বলেছি ক্লাস 11 কেমিস্ট্রিতে শেখাবো। আপাতত তুমি একটু খেয়াল রাখো এই জায়গাটা ইউজ করতে হয়, আর যেগুলোর মধ্যে অনুঘটক ব্যবহার করছি সেই জায়গাগুলোতে ইউজ করতে হয় অজৈব রসায়নে। এখানে কত ডিগ্রি সেন্টিগ্রেড লাগে? প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। দাদা এত টেম্পারেচার কোথা দিয়ে পাবো? আরে যখন বিদ্যুৎ চমকায় না, ওই বিদ্যুৎ গুলোর মধ্যে এত টেম্পারেচার থাকে। বাতাসে নাইট্রোজেন অক্সিজেন আছে, ওই বিদ্যুৎ স্ফুলিঙ্গ এর উপস্থিতিতে যখন ওই গড়গড় গড়গড় করে মেঘ ডাকে, ওই তখন 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি হয় এবং বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে। ব্যাস এইটুকুই খেয়াল রাখবো। বিক্রিয়া করে কি তৈরি করে যেটা তুই বারবার শুনিস বিভিন্ন জনের থেকে, কি নো মানে নাইট্রিক অক্সাইড হলো। আচ্ছা দাদা দুটো আছে, তাহলে সামনে একটা 2 বসাই, বললাম একদম। ব্যাস গল্প শেষ। এরকম কিছু এনার্জি কাউন্ট দেখবি কিছু কিছু জায়গার মধ্যে আছে, এগুলো দুটোকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আর কিছু না। এর প্লাস মাইনাসের গল্প আগের দিন নিশ্চয়ই শিখিয়ে দিয়েছিলাম। চলো হয়ে গেছে। আচ্ছা তাহলে এই প্রথম যে রাসায়নিক ধর্ম একদম পরিষ্কার, তোমাকে জিজ্ঞাসা করতে পারে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কি পদার্থ তৈরি হয়, তোমার উত্তর হবে নাইট্রিক অক্সাইড। পরিষ্কার কথা। কত ডিগ্রি সেন্টিগ্রেডে? 3000 ডিগ্রি সেন্টিগ্রেডে হলো। নেক্সট, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেন যখন বিক্রিয়া করে, একদম সিম্পল সহজ বিক্রিয়া, কিন্তু পরীক্ষাতে আসে, এমসিকিউতে বেশিরভাগ জিজ্ঞাসা করে বা শূন্য স্থানে। ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত বল? 2। নাইট্রোজেনের যোজ্যতা কত বল? 3। তাহলে এরকম ভাবে ক্রস হয়ে যায়। তাহলে এমজির তলায় বসবে 3, এমজির তলায় বসবে 3, নাইট্রোজেনের তলায় বসবে 2, নাইট্রোজেনের তলায় বসবে 2। বলতো পুরোটার নাম কি হবে? পজিটিভ পার্ট নাইট্রোজেন, নেগেটিভ পজিটিভ পার্ট ম্যাগনেসিয়াম, নেগেটিভ পার্ট নাইট্রোজেন।
তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু এর নেগেটিভ পার্টে আছে সেই কারণে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। অক্সিজেন থেকে অক্সাইড কারণ নেগেটিভ পার্টে ছিল, ফ্লুরিন থেকে ফ্লুরাইড নেগেটিভ পার্টে ছিল, ক্লোরিন থেকে ক্লোরাইড নেগেটিভ পার্টে ছিল। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে নেগেটিভ পার্টে কে আছে? নাইট্রোজেন। তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইড হয়ে গেল। চলো কমপ্লিট। এবার একটু ব্যালেন্স করে দাও। 3 হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়া ভিভিআই রিঅ্যাকশন। এটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে বারবার আসতে পারে, তোদের বেলাও আসতে পারে। ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়া কি হবে? ক্যালসিয়াম কার্বাইড মানে কি? CaC2। প্রত্যেকে একটুখানি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবে এটা একটা আয়নীয় যৌগ না এটা একটা সমযোজী যৌগ। ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া করে দেয়। এই বিক্রিয়াটা 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে হয়। এগুলো একটু তুমি খেয়াল রেখো। বিক্রিয়ার প্রোডাক্ট কি হবে দাদা, কিভাবে লিখবো? আমি বলছি একটা Ca আছে, তুই একটা Ca লেখ। দেখ দুটো N আছে, তুই একটা N বসা N। দুটো C আছে, একটা C বসা C। আবার দুটো N ছিল, একটা বসিয়েছিলি, আরেকটা কি রাগ করবে না? তাকেও বসিয়ে দে। হয়ে গেল। কি বলেছি? বললাম একটা Ca আছে, একটা Ca বসা। এই একটা N আছে, একটা N বসা। একটা C আছে, একটা C বসা। আরেকটা N আছে, আরেকটা N বসা। হয়ে গেল। দেখ দুটো N, দুটো C এর মধ্যে একটা C বসিয়েছি, তাহলে আরেকটা C, আরেকটা C পড়ে রয়েছে। পরিষ্কার কথা, বুঝতে পেরেছিস? আমি আরেকবার রিপিট করব। একটা ক্যালসিয়াম হলো, একটা নাইট্রোজেন, এখানে দুটো আছে, তার মধ্যে একটা বসালাম এখানে। দুটো কার্বন আছে, একটা কার্বন বসালাম এখানে। আরেকটা যে নাইট্রোজেন পড়ে আছে সে কি রাগ করবে না? তাকেও বসিয়ে দিই এখানে। আর এই যে দাদা একটা কার্বন পড়ে আছে তাকে আলাদা করে লিখে দিই এখানে। গল্প শেষ। এই যে পদার্থটা উৎপন্ন হলো তার নাম কি জানিস? এর নামই হচ্ছে নাইট্রোলিন। ইন্ডিভিজুয়াল নামগুলো বলি। এর নাম ক্যালসিয়াম সায়ানামাইড, আর এই হচ্ছে কার্বন। ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর বাদামি বর্ণের মিশ্রণকে নাইট্রোলিন বলা হয়। এটা জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, আমাকে একটুখানি প্রত্যেকে বলবে। ধরো আমি বললাম CaNCN রয়েছে, আমি যদি এর সাথে জল মেশাই, মানে আজকে যদি আমি এর আর্দ্র বিশ্লেষণ করে দিই, তাহলে এখান থেকে কি প্রোডাক্ট তৈরি হবে? প্রত্যেকে নিচে কমেন্ট করে জানাও। আর যদি পারো এর বিক্রিয়াটাকে পুরোটা লেখো। খেয়াল রাখবে এখানে একটা এমন গ্যাস তৈরি হয় যে গ্যাসটা সম্পর্কে তুমি আগে পড়েছো। ঠিক আছে, চলো। বলেছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। আচ্ছা, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া নিশ্চয়ই তুমি আগে পড়ে ফেলেছো, মনে পড়ছে? মনে পড়ছে রে? নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া কি বেশ ছিল? হেবার পদ্ধতি না? অ্যামোনিয়ার ক্ষেত্রে পড়িয়েছিলাম না, অ্যামোনিয়া শিল্প উৎপাদন পদ্ধতি আগের ওয়ান শটটাতেই তো ছিল। ওটা আর কি আলাদা করে লিখবো? তোরা নিচে কমেন্ট কর। এখানে অনুঘটক, টেম্পারেচার কি থাকে। শেষ। চলো নেক্সট। নাইট্রোজেন চক্র যদিও বায়োলজিতে পড়েছিস, লাইফ সায়েন্সে একটুখানি জাস্ট বলে দেবো। প্রথম স্টেপের মধ্যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন আর অক্সিজেন একত্রিত হয়, প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কাছাকাছি যায় যখন, সঙ্গে সঙ্গে এরা যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে। হলো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপের মধ্যে কি হয়? এই যে নাইট্রিক অক্সাইডটা তৈরি হয় সেটা বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে যুক্ত হয়। যখনই অক্সিজেনের সাথে যুক্ত হয়, নাইট্রোজেন তার একটা অক্সাইড আছে, আবার একটা অক্সিজেন যুক্ত হচ্ছে, তাহলে হয়ে গেল নাইট্রোজেন ডাই অক্সাইড। হলো। এখানে একটু ব্যালেন্সটা করে নে। এখানে একটা 2 বসা, 2 এ 2 এ 4, এখানে একটা 2 বসা। দেখ 2 এ 2 এ 4, দুটো নাইট্রোজেন হয়ে গেল। 3 নম্বর কি আছে বল? এই যে নাইট্রোজেন ডাই অক্সাইডটা আছে, আমি বারবার করে বলেছি এটাকে মিশ্র অ্যাসিড অ্যানহাইড্রাইড বলা হয়। মানে এইটা যখন জলের সাথে বিক্রিয়া করে তখন এটা 2 ধরনের অ্যাসিড তৈরি করতে পারে হিসেব মতো। যখন প্রয়োজন হয় এই দুটো অ্যাসিড তৈরি করতে পারে। কি কি অ্যাসিড দ্বারা? একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3 কে বলা হয় নাইট্রিক অ্যাসিড। আরেকটা অ্যাসিড হচ্ছে নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড মানে HNO2। তার মানে যখন NO2 এর প্রয়োজন পড়বে ও জলের সাথে বিক্রিয়া করে দুটো অ্যাসিড তৈরি করতে পারে, এই জন্য একে মিশ্র অ্যাসিড অ্যানহাইড্রাইড বলা হয়ে থাকে। আমি বললাম একদম। এবার এটাকে ব্যালেন্স করতে হবে, বললাম একদম ব্যালেন্স করতে হবে। কটা নাইট্রোজেন? দুটো নাইট্রোজেন। তাহলে সামনে একটা 2 বসা দেখি। অক্সিজেন হয়ে গেল দুটো 4টে, আর একে 5টা। অক্সিজেন 5টা, হাইড্রোজেন দুটো, ব্যালেন্স হয়ে গেছে তোরে, কমপ্লিট। এবার এই যে অ্যাসিডস গুলো তৈরি হলো সেগুলো বৃষ্টির জলের সঙ্গে মাটিতে পড়ে। কি বললাম? প্রথম স্টেপে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, দ্বিতীয় স্টেপে নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হয়, 3 নম্বর স্টেপে নাইট্রোজেন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে যে সমস্ত জলীয় বাষ্প বা জলকণাগুলো রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে 2 প্রকার অ্যাসিড তৈরি করে। নাইট্রিক অক্সাইড মিশ্র অ্যাসিড অ্যানহাইড্রাইড বলে একবার নাইট্রিক অ্যাসিড একবার নাইট্রাস অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, এবার এই যে অ্যাসিডস গুলো রয়েছে সেগুলো বৃষ্টির সাথে মাটিতে ঝরে পড়ে।
মাটিতে ঝরে পড়ার সময় বিভিন্ন ধাতব যৌগ, যেমন ধরো সোডিয়াম, আমি এখানে জাস্ট লিখছি ধাতব যৌগ প্রস্তুত করে, যেমন বিভিন্ন ধাতুর সাথে যুক্ত হয়। যেমন ধর আমি তোকে বলে দিচ্ছি, সোডিয়ামের সাথে যদি যুক্ত হয় তাহলে সোডিয়াম নাইট্রেট তৈরি করবে, সোডিয়ামের সাথে যদি যুক্ত হয় তাহলে সোডিয়াম নাইট্রাইট তৈরি করবে। এই ধাতুর সঙ্গে এসে যুক্ত হয়ে বিভিন্ন ধাতব যৌগ রূপে মাটির মধ্যে মিশে থাকে। এই ধাতব যৌগগুলো কি, এক একটা লবণ, একটা সল্ট। এই ধাতব যৌগগুলো মানে এই অ্যাসিড গুলো যখন ধাতুর সাথে মিশে ধাতব যৌগ তৈরি করে ফেলছে, সেগুলো যখন মাটির মধ্যে সল্ট হিসেবে মিশে আছে, সেই মাটি থেকে ওই সল্ট গুলোকে নেবে কে? গাছ নেবে। গাছ যদি ওই মাটি থেকে কৈশিক ক্রিয়া জলটাকে নেয়, তার সাথে সল্ট গুলো উঠবে। সল্ট গুলো যদি ওঠে তাহলে অ্যাকচুয়ালি কি উঠছে? এই নাইট্রোজেনটা উঠছে, যেটা এখানটায় ট্র্যাপ হয়েছিল, যেটা এখানটায় ট্র্যাপ হয়েছিল, যেটা এখানটায় ছিল, যেটা এখানটায় ছিল, যেটা এখানটায় ছিল, যেটা এখন গাছের কাছে আছে। তারপরে গাছ থেকে কোথায় যাবে? মানুষের কাছে যাবে। তারপরে মানুষ থেকে আবার এই সাইকেল আস্তে 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 একই রকম ভাবে চলতে থাকবে। এগুলো তোরা পড়েছিস লাইফ সায়েন্সে, আমি একটু তোদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করতে পারি একদম পরিষ্কার আমাদের কমপ্লিট নাইট্রোজেন। নেক্সট দেখা যাক, চল কি বলে দিয়েছে। চল এবার একটুখানি অ্যাসিড প্রস্তুতির দিকটায় যাওয়া যাক। আজকে শনিবার, আজকে তো আমাদের বিগ ব্যাং দেওয়ার কথা। তোরা সবাই আজকে বললি অজৈব রসায়নের সেকেন্ড পার্টটা দিতে, বিক্রিয়ার ওয়ান শটটা, ওই জন্য এটা দিলাম। বিগ ব্যাং যদিও তোদের খুব প্রিয়, স্বাভাবিক, কারণ সেকেন্ড সামেটিভের সব জায়গাগুলোকে নেওয়া হয় এবং তার সাথে ফার্স্ট সামেটিভের গুলোকে যাতে ভুলে না যায় সেই কারণে নেওয়া হয়। 50টা করে কোয়েশ্চেন বিগ ব্যাং 50, আমি দেখেছি প্রচুর ছেলে মেয়ে দেখে বিগ ব্যাং 50। তো একটা বিষয় হয়েছিল, আগের সপ্তাহে আমরা যখন বিগ ব্যাং 50টা রেকর্ডেড দিয়েছিলাম 50টা কোয়েশ্চেন 20 মিনিটে, তখন অনেকে বলেছে দাদা এমনি ছোট ছোট করে ভিডিও দাও, লাইভে ভিডিওটা বড় হয়ে যায়, 1 ঘন্টার উপরে চলে যায়। স্বাভাবিক, লাইভে একটু ইন্টারাকশনও হয়, তো তার ফলে কি হয়, কথাবার্তার মধ্যে ভিডিওটা একটু বড় হয়ে যায়। তো স্বাভাবিক, তোরা এবার যেটা বলবি, তোরা যদি বলিস বিগ ব্যাং রেকর্ডেড দিতে তো রেকর্ডেডই হবে, যদি বলিস লাইভ দিতে তো লাইভ হবে। নিচে কমেন্ট করে জানা। আরেকটা বিষয় যেটা বলার, অনেক কিছু দেওয়ার আছে এখনো। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার ওয়ান শট চেয়েছিস তোরা, সেটা দেবো। ধাতুবিদ্যার ওয়ান শট চেয়েছিস, সেটা দেবো। ধাতুবিদ্যা তোরা মেনলি বলছিস ধাতু নিষ্কাশনের প্রসেস গুলোকে করাতে, তো সেটা আমি করিয়ে দেবো, কোনো চিন্তা নেই, এমন করে করিয়ে দেবো, আর ভুলবি না কোনোদিন। আচ্ছা, রাসায়নিক গণনার ক্ষেত্রে এই বছরে 2026 মাধ্যমিকের জন্য 17ই জানুয়ারি 2026 সম্ভবত আমি রাসায়নিক গণনার একটা ওয়ান শট করেছিলাম, এবং ওইটা তোদের জন্য এখন ভীষণ এফেক্টিভ, কারণ ওটার মধ্যে একদম সলিড কোয়েশ্চেন করিয়ে দেওয়া আছে, একদম প্রপার অ্যাপ্রোচে করানো আছে, কারণ ওদের মাধ্যমিকের আগে দিয়েছিলাম। তো আমার মনে হয় তোদের ওটাই এখন দেখা উচিত, ওটাতে একদম প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। আবার একটাও কথা বলি, তোদেরকে সমতা বিধানের ভিডিও দিয়েছি, আর তোরা একটা চেয়েছিস যে সব কটা রিয়াকশন আমাকে লেখা শেখাও, রাসায়নিক গণনাতে যত রিয়াকশন লাগে তুমি একসাথে এনে একটা ওয়ান শট মতো করে দাও, যেমনি এখানে করে দিচ্ছ। তো ঠিক আছে, এমনি অনেক কিছু শুনেছি কমেন্ট সেকশনে, তোরা যেটা বলবি বল, আমি নিশ্চয়ই এক এক করে দেবো, ঠিক আছে? আর পরীক্ষার আগে তো কোয়েশ্চেন লিক সেট হচ্ছে, যেগুলো করে গেলে তো লিক এমনিতেই হয়ে যাবে ফার্স্ট সামেটিভের মতো। চল দেখ, এই যে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি মানে অসওয়াল্ড আর সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি গুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসে, একটু মন দিয়ে শোনো। নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতির যে প্রথম ধাপ, সেটা দেখবে অলরেডি আমরা অ্যামোনিয়ার মধ্যে করে ফেলেছি। অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ, যেটার মধ্যে একটা স্পেশাল ব্যালেন্সের ট্রিক শিখিয়েছিলাম তোদেরকে। দেখ, অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া, অনুঘটক দিয়ে যেহেতু হচ্ছে বলেছিলাম ডবল সাইডেড অ্যারো দাও, বোথ সাইডেড অ্যারো দাও। কি অনুঘটক? 10% রোডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তারজালি, তাহলে প্ল্যাটিনাম রোডিয়াম অনুঘটক হয়ে গেল। 5 থেকে 7 এটিএম লেখে অনেক বইতে, আবার অনেক বইতে লেখে 7 থেকে 8 এটিএম। তোর বইতে যেটা লেখা তুই সেটা লিখতে পারিস। আমি কেন 7 থেকে 8 লিখলাম? কারণ টেম্পারেচার আমি লিখবো 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। তোর বইতে যেটা লেখা ওই কাছাকাছি থাকে, কোনো ম্যাটার নয় এগুলো, ঠিক আছে? এবার কি প্রোডাক্ট হবে দাদা? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে এমন একটা জিনিস যেটা তুই বারবার শুনিস, হলো হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করে রে? জল তৈরি করে। হলো, গল্প শেষ। এইবার আর এখানটা তুই জানিস এনার্জি কাউন্টটা আমি বলে দিয়েছিলাম 21.5 কিলো ক্যালোরি, গল্প শেষ। এবার একটু ব্যালেন্সটা কি? ব্যালেন্স আমি শিখিয়েছিলাম এমনি করে, এমনি লিখবে 4 5 4 6, শুধু কোনটার পরে কোনটা লিখছি একটু খেয়াল রেখো। দেখো, নাইট্রোজেন 4টে, নাইট্রোজেন 4টে, হাইড্রোজেন হয়ে গেল 3 4 12টা, হাইড্রোজেন হয়ে গেল 6 2 12টা, অক্সিজেন হয়ে গেল 5 2 10টা, অক্সিজেন 4টে আর 6টা 10টা, গল্প শেষ। এই হয়ে গেল তোমার প্রথম স্টেপ, এবং প্রথম স্টেপে কি তৈরি হলো? নাইট্রিক অক্সাইড তৈরি হলো, শেষ। দ্বিতীয় স্টেপ, অনেকে আমাকে প্রশ্ন করেছিল আগের দিন যে দাদা এইটাকে তুমি ওই নাইট্রোজেন অক্সিজেনের বিক্রিয়া করিয়ে নাইট্রিক অক্সাইড কেন তৈরি করলে না? আরে ওটা 3000 ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ুমণ্ডল বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতে ঘটছে ভাই।
মেঘ গর্জনের সময় ঘটছে ওটা, আমি কোথা দিয়ে শিল্প প্রস্তুতিতে ওই কন্ডিশন কোথা দিয়ে আনবো? দেখ নেক্সট, এবার এই যে নাইট্রিক অক্সাইডটা রয়েছে সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করাতে হয়, বিক্রিয়া করিয়ে কি তৈরি করে বল? নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেন, তোর একটু আগেও শিখলি, নাইট্রোজেন ডাই অক্সাইড হলো। 3 নম্বর স্টেপ একই রকম নাইট্রোজেন চক্রের মতোই, এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড আছে সেটা আবার জলের সাথে বিক্রিয়া করানো হয়। যখনই জলের সাথে বিক্রিয়া করানো হয় কটা অ্যাসিড তৈরি করতে পারে? দুটো, যখন যখন প্রয়োজন হয়। এখন কিসের প্রয়োজন আমাদের? শুধুমাত্র নাইট্রিক অ্যাসিডের। তাহলে নাইট্রিক অ্যাসিড তৈরি করো, HNO3। কিন্তু একটা জিনিস কিছুতেই আমাদের পেছন ছাড়ছে না, কোন জিনিস? নো। জীবনের সব জায়গায় আমাকে একটাই জিনিস শুনতে হবে, কি? নো, না। এবার শোন একটু মন দিয়ে, ব্যালেন্স গুলো একটু কর। এখানটা 2, এখানটা 2 হয়ে গেল 4টা, 2টো 6টা, এই 4 2টো 2টো 4টে হয়ে গেল কমপ্লিট। এখানটায় নাইট্রোজেন 2টো দেখছি, তাহলে সামনে একটা 2 বসাই নাকি? তাহলে 2 এ 2 এ 4, আর 5, 3 আর 4, 4 আর 5, 3 আর 4, নাইট্রোজেন 2টো, নাইট্রোজেন 2টো, হাইড্রোজেনের এখানটা 2 বসাই দেখি, তাহলে হাইড্রোজেন 2টো হয়ে গেল, নাইট্রোজেন 2টোর একটা 3টে। হ্যাঁ, ব্যালেন্সটা একটু বদলাতে হবে মনে হচ্ছে, এখানটা একটা 3 বসাই। তাহলে যখনই 3 বসালাম এবার কি মিলে গেছে? অক্সিজেন 6টা আর 7টা, অক্সিজেন 6টা আর 7টা, নাইট্রোজেন 3টে, নাইট্রোজেন 3টে, হাইড্রোজেন 2টো, হাইড্রোজেন 2টো, একদম প্রপারলি মিলে গেছে। তার মানে দাদা কি তৈরি হয়ে গেল? আমি বললাম নাইট্রিক অ্যাসিড। কত পার্সেন্টেজ হলো? পার্সেন্টেজ মানে, আর দাদা এটা কতটা বিশুদ্ধ? বিশুদ্ধটা তো লিখতে হবে। আমি যে এত খরচা করে নাইট্রিক অ্যাসিড তৈরি করছি, আমি কত পার্সেন্ট বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড পেলাম? আমি বললাম ঠিক ধরেছিস তো, এটা তো 68% বিশুদ্ধ রয়েছে, তার মানে ভেজাল নাইট্রিক অ্যাসিড প্রস্তুত হয়েছে, তাই না? বললাম একদম। কি করতে হবে বলতো? ওই 9-এ শিখেছিলেন একটা প্রসেস, পাতন প্রসেস। গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে এই নাইট্রিক অ্যাসিডটাকে বারবার বারবার পাতিত করতে হবে, মানে বারবার বারবার এটাকে পিউরিফাই করতে হবে। যখনই পিউরিফাই করবে, এখান থেকে দেখতে পাবে 98% গাঢ় নাইট্রিক অ্যাসিড ফাইনালি তুমি পেয়ে গেছো। গল্প শেষ। নেক্সট, H2SO পরে শিল্প প্রস্তুতি কি করে দেখাবো? এটাকে স্পর্শ পদ্ধতি বলা হয়ে থাকে। তোরা জানিস প্রথম স্টেপে সালফারকে বায়ুতে পোড়াতে হয়, পোড়ালেই তৈরি হয়ে যায় সালফার ডাই অক্সাইড। দ্বিতীয় স্টেপ, এই যে সালফার ডাই অক্সাইডটা তৈরি হলো সেটাকে ধূলিকণা মুক্ত বায়ুর অক্সিজেন তার প্রেজেন্সে বিক্রিয়া করাতে হয়। বিক্রিয়া যখন করা 1 থেকে 2 atm প্রেসার, মোটামুটি 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। দাদা ডবল সাইড কেন? আরে দাঁড়া ভাই, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটক নিয়ে এবার প্রশ্ন কর। একদম নয় আর, ঠিক আছে। যখনই অনুঘটক ইউজ করছি বোথ সাইডের অ্যারো দিতেই হবে, দিয়ে দেবো। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এটা ইউজ করতে হয়, বাকি 11-এ গিয়ে শিখতে পারবি। যখনই সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাথে যুক্ত হয় তৈরি করে কি বল? সালফার ট্রাই অক্সাইড হলো। এবং তোদেরকে আমি শিখিয়ে দিয়েছি এনার্জি কাউন্ট গুলো অবশ্যই লিখবি, 45.2 কিলো ক্যালোরি হয়ে গেল। এবার কি করে ব্যালেন্স করে? সামনে একটা 2 বসাও, এখানে একটা 2 বসাও, 4 আর 2 6 হয়ে গেল, 3 আর 2 6 হয়ে গেল, ঠিক আছে। এবার দাদা কি তৈরি হলো? সালফার ট্রাই অক্সাইড তৈরি হলো। 3 নম্বর স্টেপে সালফার ট্রাই অক্সাইডকে তুই 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপরে শোষণ করিয়ে দে। এই যে আমি শোষণ করালাম সালফার ট্রাই অক্সাইডকে সালফিউরিক অ্যাসিডের ওপর, সঙ্গে সঙ্গে একটা পদার্থ তৈরি হলো, এবং এই স্টেপটার জন্যই দিস ইজ কল্ড দ্য কন্ট্যাক্ট প্রসেস বা স্পর্শ পদ্ধতি। তো এখানে যে পদার্থটা তৈরি হয় সেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেখো তো H2, এই যে H2, বলো সালফার এই একটা মানে সালফার 2টো, তাহলে সালফার 2টো। অক্সিজেন দেখো 3টে আর 4টে 7টা, তাহলে অক্সিজেন হয়ে গেল 7টা। এই পদার্থটা যেটা তৈরি হলো, আগের দিনও ওই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনে বলছিলাম, এর নাম কি? ওলিয়াম। এই ওলিয়ামকে কি বলা হয়? পাইরো সালফিউরিক অ্যাসিড। ওলিয়ামকে কি বলা হয়? ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। আর 100% যদি আমি ওলিয়াম নিয়ে নিই তখন সেটাকে কি বলা হয়? নিচে কমেন্ট করো, আগের দিনের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনে বলেছি। হলো। এবার এট দ্য ফাইনাল স্টেপ, এই যে ওলিয়ামটা আছে দেখবি রান্নাঘরগুলোতে বলে না, এবার এর সাথে প্রয়োজন মতো জল মিশিয়ে সার্ভ করুন আপনার প্রিয়জনদের। সেমনি করলে ওলিয়ামের সাথে প্রয়োজন মতো জল মেশাও, যখনই জল মেশাবে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যাবে। দেখো 2টো হাইড্রোজেন, কিচ্ছু করার দরকার নেই, সালফিউরিক অ্যাসিড লেখ। কারণ কি তৈরি করার কথা ছিল? সালফিউরিক অ্যাসিড, ফাইনাল সালফিউরিক অ্যাসিড তৈরি হবে না। সামনে একটা 2 বসিয়ে দে, হয়ে গেল 2টো 2টো 4টে, সালফার হয়ে গেল 2টো, অক্সিজেন দেখ 4 2 8টা, 7 আর 1 8টা মিলে গেছে। এই হলো সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি হয়ে গেল। নেক্সট, HCl এর শিল্প প্রস্তুতি। এর না এই লাভ-লাং পদ্ধতিটাই পরীক্ষাতে আসে, যদি আসে, খুব কম আসে, কিন্তু এর এই লাভ-লাংটা আসে। লাভ-লাং পদ্ধতিটা কি? একটু মন দিয়ে শোন। এখানে অ্যাকচুয়ালি সাধারণ লবণ নিয়ে রিয়াকশন করা হয় NaCl নিয়ে।
এবং তার সাথে প্রথমে মেশানো হয় গাঢ় সালফিউরিক অ্যাসিড। যখনই গাঢ় সালফিউরিক, আচ্ছা একটা প্রশ্ন, এটা একটু বাবু একটু হোল্ডে থাক। এখানে একটা প্রশ্ন থাকে মাঝে মাঝে, প্রশ্নটা হচ্ছে যে দাদা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করছি, তুমি বহুত বাজে লোক আছো, কেন রে? সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করছি আর তাতে সালফিউরিক অ্যাসিডই তুমি নিয়েছো? হ্যাঁ ঠিক ধরেছিস, মানে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করার জন্য সালফিউরিক অ্যাসিড লাগে? বললাম একদম। কেন? এই দেখো তুমি কিছুই বুঝতে পারছো না। বললাম কেন? কেন এই যে সালফার ট্রাই অক্সাইড তুমি নিয়েছো, তুমি যদি এর সাথে একটু জল মেশাও দেখো তো কি হয়। কি হয়? এই দেখো H2, এই যে এস, এই যে অক্সিজেন 3টা রেখে 4টে, এই যে 3টা রেখে 4টে, কি হচ্ছে? এটা সালফিউরিক অ্যাসিড হচ্ছে। তার মানে এই স্টেপটা বেকার? বললাম না, তুই এইটা করে সালফিউরিক অ্যাসিড তো পাবি, কিন্তু তুই এরপরে কি কি হারাবি সেটা তুই কল্পনাও করতে পারছিস না। কেন? কারণ এই প্রসেসে যখনই সালফার ট্রাই অক্সাইডের সাথে জল মেশানো হয় তখন প্রচুর পরিমাণে হিট তৈরি হয়, প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়। সেই তাপে সালফার ট্রাই অক্সাইড, সালফিউরিক অ্যাসিড সব বাষ্পীভূত হয়ে বেরিয়ে চলে যায়। তার ফলে এত খরচা করার পরে কিছুই থাকে না হাতে, সবই হাত থেকে বেরিয়ে গেল, যেমনি তোর বেরিয়ে গেছে এখন। তুই হয়তো ভাবছিস আমি প্রত্যেকদিন স্কুল যাচ্ছি, আমি প্রত্যেকদিন টিউশন যাচ্ছি, কিন্তু পড়া হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ সেলফ স্টাডিটা হচ্ছে না। আর ওটাই হচ্ছে এই স্টেপটা, যেখানে হয়তো একটু পিছিয়ে এলাম, হয়তো 2 দিন বা 1 দিন একটু স্কুল কম গেলাম, বা একটু হয়তো নিজেকে একটু রুটিন গুলো প্রপার করলাম যে কোন টাইমে কোনটা পড়তে হবে, ওই একটু এটা পিছিয়ে এলো, একটু সালফিউরিক অ্যাসিডের সাহায্য নিয়ে ওলিয়াম তৈরি করলো, তারপরে ওলিয়ামের সাথে জল মেশালো, একদম পিওর অ্যামাউন্টে, একদম ভালো অ্যামাউন্টে সালফিউরিক অ্যাসিড পেয়ে গেল। ঠিক আছে, রেজাল্ট খুব জোর হয়ে গেল। একটু রুটিনটাকে সেট করতে হবে, একটু এদিক ওদিক করতে হবে, নিজের একটু ফোন ঘাটার সময়টা কমাতে হবে, সমস্ত কিছু। এবার NaCl এর সাথে সালফিউরিক অ্যাসিড যখন মেশাচ্ছি, সাধারণ লবণের সাথে যখন গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশাচ্ছি HCl প্রস্তুত করার জন্য, তখন কি উৎপন্ন হচ্ছে দেখেন। কি করে শিখতে হয়? দাদা এই যে সোডিয়াম আছে সেটা একটা হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গায় বসবে। বললাম আচ্ছা, তার মানে একটা এনে বসালাম, আচ্ছা একটাই তো সোডিয়াম ছিল? আমি বললাম হ্যাঁ, তাহলে এখানে 2টো হাইড্রোজেন ছিল, তাহলে একটা থাকবে এখন? বললাম একদম। আর এখানে সালফেট ছিল, যেমনি সালফেট থাকবে, তাহলে নাম কি এটা? বলছি দাঁড়া। বল এবার কটা হাইড্রোজেন বেরোলো এখান থেকে? একটা। আর এখান থেকে কি পড়ে আছে? একটা ক্লোরাইড। হাইড্রোজেন আর ক্লোরিন একসাথে যুক্ত হবে, হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে, যদি এটা গ্যাসীয় হবে কিন্তু। হ্যাঁ, এবার একটু মন দিয়ে এসো, এটার নাম কি? সোডিয়াম হাইড্রোজেন সালফেট। কারণ সালফেট কেন? কারণ SO4 2- সালফেট বলে এটাকে। আর H2- কে সালফাইড বলে, যেটা H2S এর মধ্যে দেখতে পাস, Na2S এর মধ্যে দেখতে পাস, ওটা হচ্ছে সালফাইড, ওই জন্য বলে হাইড্রোজেন সালফাইড। এটাকে SO4 কে বলা হয় সালফেট, এই জন্য বলে সোডিয়াম বাইসালফেট। ঠিক আছে, বা এটাকে অনেকে সোডিয়াম হাইড্রোজেন সালফেট বলে, আর হাইড্রোজেন থাকার জন্য বাই বলে, তোরা জানিস, সোডিয়াম বাইসালফেট হলো। এবার এটা গেল প্রথম স্টেপ। আরো একটা স্টেপ হবে, এই প্রথম স্টেপটার জন্য 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে। দ্বিতীয় স্টেপ NaHSO4 যেটা রয়েছে তার সঙ্গে আবারও একবার NaCl এর রিয়াকশন হয়। এই স্টেপটা হয় 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কি হয় একটু দেখে নে। আবারও একটা সোডিয়াম যায়, এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে তার জায়গায় বসে পড়ে, তাহলে হয়ে গেল 2টো সোডিয়াম হয়ে গেল, Na2 তার সাথে SO4 মানে সোডিয়াম সালফেট, প্লাস এইচটা যেটা বেরোলো, সিএলটা যেটা আছে, একসাথে সিনেমা দেখতে চলে গেল, কি হয়? হাইড্রোজেন ক্লোরাইড হয়। গল্প শেষ। কি প্রস্তুত করার কথা ছিল তোর? এটাই প্রস্তুত করার কথা ছিল, খতম। চলো চলো নেক্সট, আমাদের এগুলো সব হয়ে গেল। এবার একটুখানি দেখা যাক হাইড্রোজেন সালফাইড, লাস্ট পার্ট। চলো, প্রথমেই কি রয়েছে? পরীক্ষাগার প্রস্তুতি। খুব ভালো করে মন দিয়ে শোন, এগুলো পরীক্ষাতে বারবার আসে। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ফেরাস সালফাইড। নিশ্চয়ই মনে পড়ে গেছে, একটু আগে যা শেখালাম। এটাকে ফেরাস সালফাইড কেন বলে? কারণ এটাকে একটু যদি ভাঙিস তাহলে Fe2+ পাওয়া যাবে এবং তার সাথে H2- পাওয়া যাবে। দাদা এই যে Fe2+ রয়েছে, চিন্তা করে দেখ, আজকে আয়রনের Fe2+ হয়, আয়রনের Fe3+ হয়। আয়রনের Fe2+ তার নিম্ন যোজ্যতা, লোয়ার যোজ্যতা, এই জন্য এটাকে বলা হয় ফেরাস। আর যদি হায়ার যোজ্যতা থাকতো এটাকে বলা হতো ফেরিক। কোনটা রয়েছে? Fe2+ রয়েছে, তাহলে সেটাকে কি বলা হবে? ফেরাস। আর এর সাথে কি রয়েছে? সালফাইড। দাদা তুমি Fe2+ কেন লিখলে? এখানে Fe3+ তো লিখতে পারতে। আমি বলছি, আমি দুদিকে কোনো সংখ্যা দেখতে পাচ্ছিস? কিছু নেই তো। যদি এটা আয়রনের যোজ্যতা 3 হতো, সালফাইড তো অবভিয়াসলি সবসময় H2-, তার মানে সালফাইডের যোজ্যতা সবসময় 2। তাহলে যদি ফেরিক সালফাইড হতো না, তাহলে এমনি লেখা থাকতো Fe2S3, এইরকম ভাবে লেখা থাকতো, তখন আমরা ফেরিক সালফাইড বলতে পারতাম। কিন্তু যেহেতু শুধুমাত্র FeS লেখা রয়েছে, সেই জন্য আমরা পরিষ্কার ভাবে লিখবো ফেরাস সালফাইড। হলো?
তার সঙ্গে কি নিতে হয়, লঘু সালফিউরিক অ্যাসিড নিতে হয়, H2SO4। এই লঘু সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সেই রিঅ্যাকশন করাতে হয়। তোরা জানিস প্রত্যেকে উস বোতলের মধ্যে রিঅ্যাকশন করতে হয়। এবার দাদা তুমি তো বারবার করে বলেছো এই যে পজিটিভ পার্ট রয়েছে আয়রন এবং তার সাথে এই যে নেগেটিভ একটা মূলক রয়েছে SO4, তার একটা রিঅ্যাকশন হবে Fe2+ এবং তার সঙ্গে SO4 2- যখনই রিঅ্যাকশন হচ্ছে স্বাভাবিকভাবে যেটা তৈরি হবে সেটা হচ্ছে FeSO4, ফেরাস সালফেট। কারণ এটা SO4 কে কি বলে, সালফেট বলে, তাহলে ফেরাস সালফেট হলো। আর এই যে H2 আর এই যে S একসাথে যুক্ত হয়ে কি তৈরি করবে বলো, H2S হলো। কমপ্লিট। আচ্ছা, যেহেতু এখানটা তোরা প্রত্যেকে জানিস যে যখন প্রক্রিয়াটা হয় জল মেশাতে হয়, সেই জন্য FeSO4 কিন্তু অ্যাকুয়াস পাওয়া যায়, মানে জলীয় দ্রবণ পাওয়া যায়। ঠিক আছে, চল হলো। আচ্ছা, এখানটায় এই সালফিউরিক অ্যাসিডটা কি ব্যবহার করতে হয়, লঘু। তোরা আমাকে নিচে জানাতো কেন গাঢ় ইউজ করা হয় না, যেগুলো সব আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে কভার করে দেবো। রাসায়নিক ধর্ম প্রত্যেকে দেখবে, এটা খুব একটা পরীক্ষাতে আসে না, অক্সিজেনের সাথে বিক্রিয়া, তাও একটু করে রাখ। H2S এর সাথে অক্সিজেনের বিক্রিয়া। এই H2S এর গন্ধ কেমন রে, একদম মারাত্মক, একদম সুন্দর দামি সেন্টের মতো, তাই না? খুব সুন্দর গন্ধ হয়, একদম গন্ধটা নাকে একবারে জুড়িয়ে যাবে। কয়েকজনের খুব পছন্দের, রাত্রিবেলা ওইটা শুঁকে তবে ঘুমাতে যেতে ইচ্ছা করে অনেকের। মারাত্মক গন্ধ, আমার তো খুব ফেভারিট। নিচে কমেন্ট কর। দেখ, যখন এখানে দুটো কন্ডিশন আছে, যদি অক্সিজেনের পরিমাণটা বেশি হয় তখন একটা কন্ডিশন, আর যখন অক্সিজেনের পরিমাণটা কম হয় তখন একটা কন্ডিশন। যখন H2S এর সাথে অক্সিজেনের বিক্রিয়া হবে, যদি অক্সিজেনের পরিমাণটা আমরা বেশি নিই তাহলে হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জল তৈরি করবে, আর সালফারটাও অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করবে। আর যদি অক্সিজেনের পরিমাণ অনেক কম হয় তখন কি হবে, তখন H2S নিবি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করা, শুধুমাত্র হাইড্রোজেনই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জল তৈরি করবে, আর সালফারটা সালফার হয়ে চুপচাপ এখানে বসে থাকবে। একটুখানি নিজেরা ব্যালেন্স গুলো করে লিখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, সোজা সোজা ব্যালেন্স। অনেকে আবার ভাববে সত্যি বুঝি H2S এর গন্ধটা ভালো হয়। আচ্ছা পাগল, H2S এর গন্ধ কেমন হয় নিচে কমেন্ট সেকশন থেকে দেখবি, তারপর একটু হাসি পেলে হাসবি। দেখ, নেক্সট হচ্ছে কি ক্ষারের সাথে বিক্রিয়া। H2S ক্ষার যেমন হচ্ছে NaOH এর সঙ্গে যখন রিঅ্যাক্ট করে, খুব ভালো করে দেখবে কিন্তু। হ্যাঁ, আমি তোদেরকে একটু আগেও দেখাচ্ছিলাম সোডিয়াম কিভাবে গিয়ে হাইড্রোজেনকে রিপ্লেস করে তার জায়গাতে বসে। এখানেও আমি দেখ সোডিয়াম নিয়েছি, এ গিয়ে হাইড্রোজেনকে রিপ্লেস করে তার জায়গাতে বসবে। তাহলে কটা হাইড্রোজেন আছে এখানে, দুটো। আমি কিন্তু বারবার করে শেখাই এই জিনিসটাই, যেখানে দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, এই জন্য এটা দুবার ক্ষারের সাথে রিঅ্যাক্ট করতে পারে। HCl এর ক্ষেত্রে একটাই মাত্র রিপ্লেসেবল হাইড্রোজেন ছিল, ওই জন্য ওর ক্ষারগ্রাহিতা 1 ছিল, ও একবারই ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারত, ও একটাই লবণ তৈরি করতে পারত। H2SO4 এর ক্ষেত্রে দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, এই জন্য এটা দুবার ক্ষারের সাথে রিঅ্যাক্ট করতে পারে, ওই জন্য ওর ক্ষারগ্রাহিতা 2, এই জন্য 2 প্রকারের লবণ তৈরি করে। আশা করতে পারি মনে রয়েছে। আমি এখানে কয়েকটা এক্সেপশনাল কেসও বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা। যাই হোক, এখানেও দুটো রয়েছে, তাহলে এটাও দুবার ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। তাহলে প্রথমবার বিক্রিয়া করাই। ক্ষার কি করবে বল, কি শিখিয়েছি তোদেরকে, সোডিয়াম গিয়ে একটা হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গাতে বসবে, আরে একটা হাইড্রোজেনকে সরালো, আরেকটা তো থাকবে, তাহলে NaHS হয়ে গেল, আর তার সাথে যে হাইড্রোজেনটা বেরোলো সেটা OH এর সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করলো। কারণ অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ আর জল, H2S একটা অ্যাসিড, NaOH একটা বেস, তাহলে লবণ আর জল তৈরি হলো। কিন্তু এই যে লবণটা আছে, আজকে তুই চিন্তা কর H2S কে আম্লিক বানাচ্ছে তো দুটো হাইড্রোজেন, একটা হাইড্রোজেন বিদায় নিয়েছে কিন্তু আরেকটা হাইড্রোজেন তো এর ভেতরেই আছে লবণটার মধ্যে, ওই জন্য এই লবণটাকে বলা হয় আম্লিক লবণ। এর নাম কি, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড হলো। এখন তোরা সব নামটা লিখতে শিখে গেছিস। এবার যদি আমি এই H2S কেই দুটো NaOH এর সাথে রিঅ্যাক্ট করিয়ে দিই, তখন কি হবে, দুটো সোডিয়াম গিয়ে দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করে বসে পড়বে, Na2 তার সঙ্গে S হয়ে গেল, প্লাস দুটো হাইড্রোজেন দুটো OH এর সঙ্গে রিঅ্যাক্ট করে 2 অণু জল তৈরি করবে। তার মানে দুটো লবণ হতে পারে, একটা লবণ আম্লিক লবণ আর একটা লবণ সমিত লবণ বা প্রশম লবণ, এর নাম কি, সোডিয়াম সালফাইড হয়ে গেল। বিজারণ ধর্ম পরীক্ষার জন্য VVI বারবার পরীক্ষাতে আসে, তোদের বেলাও আসতে পারে। পটাশিয়াম ডাইক্রোমেট কালার কেমনি হয়, একদম ভারতের পতাকার উপরের যে কালারটা হয় স্যাফরন কালার, অমনি কালার হয়। ঠিক আছে, একবার নেটে সার্চ করে দেখতে পারো। এই যে K2Cr2O7 এটাকে আম্লিক করতে হয় সালফিউরিক অ্যাসিড দিয়ে, তাহলে H2SO4 দ্বারা অম্লায়িত পটাশিয়াম ডাইক্রোমেট, এটা পটাশিয়াম ডাইক্রোমেট কেন বলে, কারণ এটাকে ভাঙলে পাওয়া যাচ্ছে 2K+, এবং তার সাথে এই পুরো যে মূলকটা রয়েছে Cr2O7 2-, এই পুরোটার নাম হচ্ছে ডাইক্রোমেট, পটাশিয়ামের সাথে যুক্ত বলে নাম হয়ে যাচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এবার এর সঙ্গে বিক্রিয়া করে H2S,
যখনই বিক্রিয়াটা করবে কিভাবে প্রোডাক্টটা লিখতে হয় দেখে নেব। পটাশিয়াম সেইটা একবার গিয়ে সালফেটের সঙ্গে যুক্ত হবে এবং তৈরি করবে পটাশিয়াম সালফেট K2SO4। আবার ক্রোমিয়াম সেটা গিয়ে সালফেটের সঙ্গে যুক্ত হবে। ক্রোমিয়ামের যোজ্যতা হচ্ছে 3, সালফেটের যোজ্যতা হচ্ছে 2, তাহলে যখন ক্রস হবে তাহলে তখন কি তৈরি হয় বল, Cr2SO4 পটাশিয়ামের যোজ্যতা 1, সালফেটের ক্ষেত্রে স্বাভাবিকভাবে 2, সেই কারণে K2SO4 হলো। আর এখানটায় Cr2SO4 হলো। তাহলে পটাশিয়াম সালফেট তার সাথে ক্রোমিয়াম সালফেট হয়ে গেছে। আর কি তৈরি হবে, এই যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করবে জল। আর ফাইনালি কি পড়ে থাকলো, হাইড্রোজেন রিঅ্যাক্ট করে ফেললো, অক্সিজেন রিঅ্যাক্ট করে ফেললো, SO4 রিঅ্যাক্ট করে ফেললো, Cr রিঅ্যাক্ট করে ফেললো, K রিঅ্যাক্ট করে ফেললো, শুধু K রিঅ্যাক্ট করেনি সালফার, তাহলে সেই সালফারটা লাস্টে উৎপন্ন হবে। শেষ। এবার একটু ব্যালেন্স করে নে। এই ব্যালেন্সটাও আমি সবাইকে বলি, দুটো ব্যালেন্স একটু মনে রাখতে বলি, একটা অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ, একটা এইটা। এখানে কি হয়, পরপর যেমনি লেখা আছে অমনি লিখবি কিন্তু, হ্যাঁ। 4 3 7, 4 আর 3 যোগ করলে কত, 7, লাস্টে 3 লিখেছিলাম, লাস্টে 3 লিখে দিলাম, হলো। কারণ লাস্টে 3টা H2S এর আগে লিখেছি, তাহলে সালফার 3টে আছে, ওই জন্য সালফার 3টে করলাম, হয়ে গেছে। গুণে নে, দুটো পটাশিয়াম, দুটো ক্রোমিয়াম, অক্সিজেন 7টা, অক্সিজেন 4 4 16টা, 16 আর 7 23টা, এখানে অক্সিজেন 3 4 12টা, 12টার 4টে 16টা, 16টার 7টা 23টা, হয়ে গেছে। হাইড্রোজেন 8টা, হাইড্রোজেন 6টা, 14টা, 7 2 14টা, ঠিক আছে। শেষ শেষ শেষ, গল্প শেষ। এখানটা খেয়াল রাখবেন, এটা H2S এর কি ধর্ম ছিল, বিজারণ ধর্ম। মানে H2S বিজারণ ধর্ম মানে কি, H2S কাউকে বিজারিত করছে, এবং যখন কাউকে বিজারিত করছে সুতরাং নিজে কি হচ্ছে, নিজে জারিত হচ্ছে। এই কথাটা খেয়াল রাখিস, কাকে বিজারিত করছে আর কে জারিত হচ্ছে দেখে না তো। স্বাভাবিক H2S এর বিজারণ ধর্ম, তাহলে H2S নিজে জারিত হচ্ছে কি, হাইড্রোজেন অপসারণ করছে, দেখ ঘটে সালফার তৈরি হচ্ছে। যদি হাইড্রোজেন অপসারণ ঘটে সেটাই তো জারণ, তাহলে H2S এর জারণ ঘটছে কনফার্ম। এবার দাদা কাকে বিজারিত করছে এইটাকে, পটাশিয়াম ডাইক্রোমেটকে পরিণত করছে ক্রোমিক সালফেটে। কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট সবুজ বর্ণের ক্রোমিক সালফেটে পরিণত হয়। তোরা যখন ক্লাস 11-এ উঠবি তোদেরকে আমি জারণ সংখ্যা শেখাবো, সেই জারণ সংখ্যায় তুই দেখতে পাবি, এইভাবে একটু দেখে নে, আপাতত জাস্ট একটু তোকে করে দেখাচ্ছি। পটাশিয়াম একটা গ্রুপ 1 এলিমেন্ট, তোরা সব শিখবি, এগুলো আস্তে আস্তে শিখবি, যেহেতু প্রথম শ্রেণীতে থাকে ওই জন্য জারণ সংখ্যা +1 হয়। তাহলে +1 কতগুলো রয়েছে, 2খানা। ক্রোমিয়ামেরটা বার করবো ওই জন্য x ধরলাম, কতগুলো রয়েছে, 2খানা, তাহলে 2x। অক্সিজেনের হচ্ছে -2, কতগুলো রয়েছে, 7টা, তাহলে -2 × 7 কত হয়ে গেল, -14। এবার পুরোটা যেহেতু তড়িৎ প্রসম আছে ওই জন্য 0। এটা কিন্তু ক্লাস 11-এ শেখাবো কেমিস্ট্রিতে, কিন্তু এখন জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তোদেরকে। তাহলে এখান থেকে যদি আমি 2x এর ভ্যালু বার করতে যাই, -14 + 2 কত হয়ে গেল, -12, -14 + 2 -12, ওইদিকে গেলে +12, তাহলে x এর ভ্যালুটা কত হয়ে গেল বল, +6। তাহলে এখানটায় এই জায়গাটায় এই পটাশিয়াম ডাইক্রোমেটটাতে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। এই যে বিজারণটা হচ্ছে সেটাই তোকে আমি একটু দেখানোর চেষ্টা করছি আর কি, বাকি এগুলো টেনে নেই, তোকে জাস্ট একটু ভিজুয়ালাইজ করাচ্ছি। এই যে ক্রোমিক সালফেট, যেটা ইউজুয়ালি তোদের 10 লেভেলে করানো হবে না, তাই শিখিয়ে দিচ্ছি। ক্রোমিয়ামের বার করছি, তাহলে 2x, যেহেতু ক্রোমিয়ামের x ধরছি ওই জন্য দুটো রয়েছে, 2x প্লাস SO4 ওভারঅল কত, -2 চার্জ, তাহলে -2 কতগুলো রয়েছে, 3টে রয়েছে, পুরোটার ভ্যালু 0। তাহলে 2x = -6, এদিকে গেলে +6, তাহলে x এর ভ্যালু হয়ে গেল +3। তাহলে x এর ভ্যালু এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, +3, +6 থেকে +3 হয়ে যাচ্ছে। জারণ সংখ্যা যদি কমে তাহলে সেটা হয়ে যায় বিজারণ, জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে সেটা হয়ে যায় জারণ। যেহেতু এখানে জারণ সংখ্যাটা কমছে সেই জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে এটা বিজারিত হচ্ছে। কে বিজারণ করছে, H2S, কারণ তার নিজের জারণ করছে, পরিষ্কার কথা, শেষ, খতম। একটু একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম 11-এর জিনিস, বাকি সব 11 কেমিস্ট্রিতে বুঝিত। অধক্ষেপণ বিক্রিয়া খেয়াল রাখবেন, বারবার শিখিয়েছিলাম। লেড হোয়াইটের বিভিন্ন কম্পোনেন্ট, তার মধ্যে যেমন লেড নাইট্রেট থাকে, সেটা যদি বায়ুর H2S এর সঙ্গে রিঅ্যাক্ট করে তাহলে তখন কি হয়, এখান থেকে Pb2+, এখান থেকে S2- এর সাথে রিঅ্যাক্ট করলো এবং রিঅ্যাক্ট করে তৈরি করে PbS, লেড সালফাইড। এই যে লেড সালফাইডের একটা আস্তরণ পড়লো, এটা কি কালারের আস্তরণ পড়ে বল, ব্ল্যাক কালারের। সেই জন্যই তৈলচিত্র বাতাসের মধ্যে রাখলে কালো হয়ে যায়, কারণ তৈলচিত্রে সাদা রঙের মধ্যে লেড নাইট্রেটের মতো কম্পাউন্ড থাকে লেড হোয়াইটের ভেতরে, সেটা বায়ুর H2S এর সঙ্গে রিঅ্যাক্ট করে তার মধ্যে লেড সালফাইডের আস্তরণ পড়ে এবং তার সাথে কি হবে বল, 2HNO3। এবার সিলভারের ক্ষেত্রেও কি হবে, একই ধরনের কেস।
সিলভারের ধর নাইট্রেট লবণ আছে, কোনো সিলভারের কোনো একটা পদার্থ রয়েছে, সেইটা H2S এর সঙ্গে রিয়াক্ট করলো, সিলভারের যোজ্যতা 1, সালফাইডের যোজ্যতা 2, তাহলে সঙ্গে সঙ্গে ক্রস হয়ে Ag2S হয়ে গেল, Ag2S। আর এই যে HNO3 দুটো শেষ। বাকি তোকে যে কোনো অদক্ষেপ দিক, কপারের দিক, জিঙ্কের দিক, তুই এখন সব লিখে দিবি। ফিনিশ হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। চল লাস্ট রিঅ্যাকশন আজকের শনাক্তকরণ বিক্রিয়া। কার শনাক্তকরণ বিক্রিয়া? H2S এর। এটা ইউজুয়ালি দেখবি বইয়ের মধ্যে বিক্রিয়া দেওয়া থাকে না, কেন জানিস? কারণ শনাক্তকরণের জন্য যে পদার্থটার প্রয়োজন Na2 FeCN(5NO), অনেকেই পদার্থটাকে প্রথমবার দেখলো, কিন্তু নামটা শুনেছে, কিন্তু নামটা হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। মনে রাখবি সোডিয়াম নাইট্রোপ্রোসাইড থেকে সদ্য প্রস্তুত করতে হয়, মানে রেখে দিলে এটা খারাপ হয়ে যায়। ওই জন্য সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণের মধ্যে দিয়ে H2S গ্যাসকে চালনা করতে হয়। যখনই চালনা করা হয় একটা বেগুনি কালারের জটিল যৌগ তৈরি হয়, এবং এই বেগুনি কালারটা উৎপন্ন হতে দেখেই শনাক্ত করা যায় যে যেটা আমি চালনা করেছিলাম সেটা H2S ছিল। আমি তো জানতাম না এটা কি রয়েছে, আমি চালনা করলাম, দেখলাম সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের মধ্যে দিয়ে চালনা করলে একটা বেগুনি কালারের সাবস্টেন্স তৈরি হচ্ছে, একটা জটিল যৌগ তৈরি হচ্ছে, তাহলে যেটা চালনা করেছিলাম সেটা H2S ছিল। অ্যাকচুয়ালি এই যে প্রক্রিয়াটা, এই যে পরীক্ষাটা রয়েছে, সেটা শুধুমাত্র যে H2S কে শনাক্ত করে তা নয়, এটা H2- আয়নকে শনাক্ত করে, সালফাইড আয়নকে শনাক্ত করে। যেহেতু H2S এর মধ্যে সালফাইড আয়ন রয়েছে, ওই জন্যটা এই নাইট্রোপ্রোসাইড টেস্টটা দিচ্ছে। আজকে যদি আমি সোডিয়াম সালফাইড নিয়ে টেস্টটা করতাম, Na2S নিয়ে, সেইটাকে যদি আমি সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের মধ্যে দিয়ে চালনা করতাম FeCN(5NO), তখন বিক্রিয়ার প্রোডাক্ট কি হতো দেখে নে। দুটো সোডিয়াম হয়ে গেল কটা সোডিয়াম? 4টে। দেখবি তোদের বইতে এটাই লেখা থাকে, খেয়াল করবি বেশিরভাগ বইতে, সাঁতরা ফাতরা বইতে দেখবি এটাই লেখা থাকে। বাকি এখানে লেখ FeCN(5NO) যেমন আছে, এই এসটা ভেতরে ঢুকে যাচ্ছে, এস। এই যে কম্পাউন্ডটা রয়েছে এটাই হচ্ছে সেই জটিল যৌগ। জটিল কেন বলে? সব 11-12 গিয়ে কেমিস্ট্রিতে শিখবি। এই যে দেখ ক্যাটায়ন পার্টটা সিম্পল, কিন্তু অ্যানায়ন পার্টটা দেখ কতটা বড়, জটিল একটা অ্যানায়ন, থার্ড ব্র্যাকেটে লেখা। তো এই জন্যই এইটা দেখবি, এটার নাম আছে একটা, এটা এখন তোরা এত ছোট বয়সে এত চাপ নিতে হবে না। এটার কালারটা হচ্ছে বেগুনি, এটাই হচ্ছে জটিল যৌগ, যেটার জন্য এই পুরো শনাক্তকরণটা করা হয়। ঠিক আছে, মানে যদি আজকে তোকে কেউ জিজ্ঞাসা করে যে এই শনাক্তকরণটা কি শুধু H2S এর ক্ষেত্রে হবে, বোকা হবি না, যে কোনো আয়নের ক্ষেত্রে হবে, যে কোনো পদার্থের ক্ষেত্রে হবে যেটা আমাদের সালফাইড আছে। হলো কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। ব্যাস এই ছিল। আমি আশা করব খুব হায়ার লেভেলে তোকে আমি শিখিয়ে দিলাম, অনেক কিছু শিখিয়ে দিলাম। এই বিক্রিয়া টিক্রিয়া যত আছে কিছুটা জারণ সংখ্যা ইমপ্লিমেন্ট করলাম, অনেক কিছু মনে রাখার উপায় শেখালাম। এবার তোরা আমাকে বল, আমি একটা উপায় বলেছিলাম তোদেরকে, দেখবি আমি নিচে পিন কমেন্টের মধ্যে আমার অ্যাপের লিংক দিয়েছি। যারা যারা অ্যাপের মাধ্যমে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়েছিস তাদেরকে এইসব আমি করিয়ে দিয়েছি। ফাউন্ডেশন ব্যাচের মধ্যে সিলেবাস প্রায় শেষের পথে, এবং যারা এখনো চাইছিস ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সামেটিভটা করবি, ফাউন্ডেশন ব্যাচের ওয়ান টাইম ফিস 399 টাকা। একবার পে করলে তুমি ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ সব পেয়ে যাবে, একদম থরো প্রিপারেশন। তারপরে তুমি ইউটিউব থেকে এসে প্র্যাকটিস করো, ফুল অন প্রিপারেশন ফিজিক্যাল সায়েন্সে হয়ে যাবে। যারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হলি না, ভাবলি পরেরটার মধ্যে হতে পারিস, ধামাকা ব্যাচ লঞ্চ হবে আফটার সেকেন্ড সামেটিভ, ওয়ান টাইম ফিস থাকবে 699 টাকা, যেটার মধ্যে টেস্ট আর মাধ্যমিকে 90 মার্কসের প্রিপারেশন ফুল কভার হয়ে যাবে। আগের বছরের টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র, এই বছরের কিছু গুরুত্ব তোকে ভাবতে হবে না কি করতে হবে, বাকি সব আমার দায়িত্ব, আমি করিয়ে দেবো। ঠিক আছে, এবং তার সাথে যে 3টে সেগমেন্ট হয়, আমি এমসিকিউ ভিএসএকিউ ফিজিক্যাল সায়েন্সের একটা বিশেষ জিনিস শুরু করেছিলাম, সব সেপারেট প্রিপারেশন। এমসিকিউ ভিএসএকিউ এর 36 নাম্বার ইউটিউবের মধ্যে করাবো, এসএকিউ এর 18 নাম্বার ইউটিউবের মধ্যে করাবো, বাট এলএকিউ এর যে 36 নাম্বার হয় সেটা কিন্তু আমাদের ব্যাচের মধ্যে হবে। এখানে বড় প্রশ্ন লেখা হবে, এখানে অঙ্কগুলোকে ধরে ধরে শেখানো হবে, তারপর ইউটিউবে প্র্যাকটিস হবে। আর এইটা এক্সক্লুসিভলি পুরোটা ইউটিউবের মধ্যে করাবো, যাতে সব ছেলেমেয়েরা করতে পারে। এটা দেখ 54 মার্কসের প্রিপারেশন, 10 যোগ করলে 64 হয়ে যায়। মানে সমস্ত ছেলেমেয়েরা এই এমসিকিউ ভিএসকিউ এসএকিউ ইউটিউব থেকে করতে পারবে অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলে। তাই যারা নতুন আছিস কি করতে হবে তুই জানিস। আর এলএকিউটা কিন্তু পুরোপুরি ধামাকা ব্যাচের মধ্যে গোড়া থেকে শেখানো হবে, প্লাস চ্যাপ্টার ওয়াইজ একদম যেরকম প্রিপারেশন করাতে হয় করা। ঠিক আছে, আর বাকি তোরা জানিস ইউটিউবে তো আমাদের প্রিপারেশন, আমাদের প্রস্তুতি, আমাদের প্র্যাকটিস সবই চলতে থাকে। তাই যারা যারা চাইছিস ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হবি এবং ইউটিউবে যেমনি প্র্যাকটিস করাচ্ছি অমনি করতে থাকবি, তারা ভর্তি হতে পারিস। এখন নিচে অ্যাপের লিংক দেওয়া রয়েছে এবং ভর্তি হওয়ার পুরো প্রসেস ভিডিও করে বলা রয়েছে। যারা ফাউন্ডেশন ব্যাচের পরেরটায় ভর্তি হতে চাইছিস ধামাকা ব্যাচে, তারা আফটার সেকেন্ড সামেটিভ আমি লঞ্চ করবো যখন, তখন ভর্তি হয়ে যেতে পারবি। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস,
সুস্থ থাকিস। কিছুদিনের মধ্যে তোদের রিকোয়েস্টে অ্যাপের মধ্যে ভিডিও সিরিজ আসছে, ভিডিও যেগুলো লাগবে সেগুলো অ্যাপের মধ্যে দিয়ে দেবো। কোশ্চেন লিখ সেট আসছে, ওয়ান শট আসছে। জয় ধামাকা।